এবার আমাদের সাজেশন নাম্বার 4, এখানে হচ্ছে হাতের ক্ষেত্রগত ক্রস চিহ্ন শুভ না অশুভ, যদি অশুভ হয় তাহলে কি কি অশুভ হবে বা কি কি অশুভ ফল দেবে। এইবার ক্ষেত্রগত ক্রস চিহ্ন কি কোথাও শুভ ফল দেয়? আমরা জানি কোথায় কোন ক্ষেত্রগত ক্রস চিহ্ন শুভ ফল দেয়? কেতুর ক্ষেত্রে স্যার, কেতুর ক্ষেত্রে শুভ, গুজ্জ ক্রস। বৃহস্পতিতে স্যার, বৃহস্পতিতে শুভ, আর কোথায়? কেতুর ক্ষেত্রে স্যার, কেতুর ক্ষেত্রে শুভ। এই তো দুটি ক্ষেত্রে শুভ, আর বাকি কোথাও শুভ ফল দেয় না। তাহলে আমরা কিন্তু এখানে সহজভাবে বলতে পারবো না যে বৃহস্পতির ক্ষেত্রে ক্রসটা শুভ চিহ্ন, যে সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করে, আর শিরোরেখা হৃদয় রেখার মাঝখানে ভাগ্য রেখার উপরে ক্রস চিহ্ন থাকলে এই ক্রসটা শুভ ফল দেয়, আর কোথাও ক্রস কিন্তু শুভ ফল দিবে না। তাহলে বাকি ক্রস চিহ্নগুলো স্যার ওই ক্রসটা তো গুজ্জ ক্রস, ওটাতে হ্যাঁ ওটা তো এখানে ক্রস হিসেবে ধরা যাবে না। না না, এটা কেতুর ক্ষেত্রে ক্রস বলে ধরা যাবে না, এটা গুজ্জ ক্রস, আদি ভৌতিক ক্রস বা আদি দৈবিক ক্রস বলে ধরতে হবে। তো এই দুটি ক্রস ব্যতিরেকে আর কোথাও কিন্তু ক্ষেত্রগত, যদিও এই ক্রসটা কেতুর ক্ষেত্রে পড়েছে, এই জন্য প্রশ্ন যেহেতু সাজেশন আমাদের পণ্ডিত জওহরলাল শাস্ত্রী যেহেতু দিয়েছেন, যে এখানে লিখেছেন যে হাতের কোন ক্ষেত্রগত ক্রস চিহ্ন কি ফল দেয়, কি শুভ ফল দেয়, যদি দেয় তাহলে কি কি শুভ ফল দিয়ে থাকে বা কি কি অশুভ ফল দিয়ে থাকে, এভাবে ঘুরায় ফিরায় আসতে পারে প্রশ্ন। তো এই দুটি ক্ষেত্রে শুভ আমরা জানি যে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করে, আর গুজ্জ ক্রস তো গুপ্ত শক্তি, গুজ্জ শক্তি, আধ্যাত্মিক শক্তি, এগুলোর দিকে নিয়ে যায়, যোগ সাধনা একাগ্রতার দিকে নিয়ে যায়, বা সাধন ভজন মার্গে শীর্ষে তাদেরকে নিয়ে যায়, তাই তো। আর বাকি ক্ষেত্রগত শনির ক্ষেত্রে ক্রস শনির অশুভ দেবে, রবির ক্ষেত্রে ক্রস রবির অশুভ দেবে, অর্থাৎ আমাদের বাকি যত জায়গায় ক্রস হবে সব কিন্তু সেই জায়গার গুণকে নষ্ট করবে, তাই তো। তাহলে আমরা সেই দোষ গুণকে নষ্ট করবে না ভালো করবে এটা আমরা বলতে পারবো না, লিখতে পারবো? জি স্যার। তাহলে এটার তো আর আলোচনার প্রয়োজন নেই, আছে? জি না স্যার, জি না। আচ্ছা, এইবার নাম্বার 5 আছে হচ্ছে শুধুমাত্র হাতের রেখার মাধ্যমে কি ভাগ্য বিচার করা সম্ভব, সংক্ষেপে বর্ণনা করুন 10 লাইনের মধ্যে বা 10টি সেন্টেন্সের মাধ্যমে। তো এখানে শুধুমাত্র হাতের রেখার মাধ্যমে কি ভাগ্য বিচার করা সম্ভব, তা আমরা সম্ভব কি সম্ভব না এটা 10টি বাক্য লিখতে পারবো? সম্ভব না। পারবো? লেখা যাবে স্যার, হ্যাঁ লেখা যাবে। ধরুন আমার এই হাতে ধরুন এই যে কয়েকটি রেখা আছে, আয়ু রেখা আছে, শিরো রেখা আছে, ভাগ্য রেখা আছে, হৃদয় রেখা আছে, এবং এই সঙ্গে ধরেন রবি রেখা থাকবে। তাহলে রবি রেখা এইবার আপনারা এঁকে দিলেন হয়তো ব্যবসার রেখা, আবার এই যদি আয়ু রেখার সাথে যায় তাহলে স্বাস্থ্য রেখা। এই রেখাগুলার ফলাফল বললেই তো হবে, তাই তো? হ্যাঁ, এইভাবে রেখাগুলোকে এঁকে আপনারা নাম লিখে দিবেন যে এটা থেকে স্বাস্থ্য বিচার করা হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মন্দ থাকবে, এটা থেকে ব্যবসায়ী হবে, সে ব্যবসায় কতটা সফল হবে, অর্থাৎ ব্যবসার রেখা ভালো আছে, রবি রেখা আছে তার সুনাম যশ হবে, ভাগ্য রেখা আছে মণিবন্ধ থেকে উঠলো না, মণিবন্ধ থেকে উঠলে এই হবে, চন্দ্রক্ষেত্র থেকে উঠলে অপরের সহযোগিতায় ভাগ্য উন্নতি হবে, মঙ্গলের ক্ষেত্র হলে অপরের সম্পত্তি পেয়ে ভাগ্য উন্নতি হবে। আবার আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী যে কোনো রেখা মাত্রই সে ভাগ্য রেখার ফল দেবে। এভাবে আমরা বলতে পারবো না? জি স্যার পারবো, পরের রেখায় যান, পরের প্রশ্নে যান। পারবো। আচ্ছা, এবার তারপরে আছে হাতের তালুতে তিল চিহ্ন থাকলে তা কিরূপ ফল প্রদান করবে, যদি অশুভ হয়ে থাকে তাহলে তার প্রতিকার কি, ক্ষেত্র ও রেখা অনুযায়ী বিশ্লেষণ করুন। এইবার ক্ষেত্র ও রেখা অনুযায়ী বিশ্লেষণ করতে হবে। এইবার তিল চিহ্ন ধরুন এই 2 নাম্বার হাতে আসি, ধরেন তিল চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে আছে, যদিও তিল কালো কালিতে দিতে হবে, ধরেন তিল চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে আছে বা শুক্রের ক্ষেত্রে আছে, এমনকি চন্দ্রের ক্ষেত্রে আছে বা শনির ক্ষেত্রে আছে, রবির ক্ষেত্রে আছে, যে কোনো জায়গায় তো তিল থাকতে পারে, বা শিরো রেখার উপরে আছে, আয়ু রেখার উপরে আছে, বা হৃদয় রেখার উপরে আছে, হতে পারে না তিল? যে কোনো জায়গায় হতে পারে না, কার কোথায় হবে এটা কি বলা যাবে? যাবে না। এটার ব্যাখ্যা কি আমরা দিতে পারবো?
জি স্যার, যে ক্ষেত্রে তিল থাকবে সেই ক্ষেত্রে বর্ণনা দিতে হবে। সেই ক্ষেত্রে অশুভ হবে না, এখানে তো ক্ষেত্র উল্লেখ করেনি, সাজেশনে কিন্তু বলেছে হাতের তালুতে তিল চিহ্ন থাকলে তা কিরূপ ফল প্রদান করবে। ও আমাদের যদি তিল চিহ্ন আইকে দেখা দিতে হবে যে এই ক্ষেত্রে তিল চিহ্ন আছে এই ফল হবে, হ্যাঁ, এটা অশুভ হবে। আর যদি অশুভ হয়ে থাকে তার প্রতিকার কি, ক্ষেত্র ও রেখা অনুযায়ী বিশ্লেষণ করুন। হাত আঁকার জন্য আপনাদের সহজ পদ্ধতি হচ্ছে ওই A4 কাগজের উপর আপনাদের বাম হাতটা রাখবেন, এভাবে বাম হাতটা রেখে এর ফাঁকের থেকে টান দেবেন, একেবারে সহজে দ্রুত। না স্যার, ওইটা মার্ক হবে না স্যার। কেন মার্ক হবে না? হবে না কেন? অবশ্যই যেটা হবে। আঁকতে পারবে সেইটা মার্ক হবে স্যার। কেন হবে না? কেউ যদি ডাইস বানায় রাখে তা আমরা কি ধরতে পারবো? একটা মোটা আর্ট পেপার কেটে ধরেন আপনারা ডাইস বানায় রাখলেন, এইরকম আর্ট পেপার কেটে এই কভার ধরেন একটা ছেঁড়া ডায়েরি আছে আপনাদের ঘরে, তার এই কভারটাকে কাটলেন কাঁচি দিয়ে কেটে, তাহলে সবই নকল করতে পারবে, যদি এইটা পারে তাহলে সবই নকল করতে পারবে। তবে হাত আঁকানো, আঁকা হোক বাঁকা হোক, ভালো হোক মন্দ হোক, খালি হাতে আঁকানো ভালো। যদি একান্ত আঁকতে না পারেন সেক্ষেত্রে সহজ পদ্ধতি এভাবে আপনারা টান দিতে পারেন, বা প্রয়োজনে পেন্সিল ব্যবহার করতে পারেন, যাতে আপনার এই ইরেজার দিয়ে একটু মুছে বাঁকা তেড়া হলে সেগুলোকে সমান করলেন। এতে পেন্সিল কলমের কোনো ব্যাপার নেই, আপনারা ইরেজারও ব্যবহার করতে পারবেন। তো এই ক্ষেত্রগত তিল সেই জায়গার অশুভ দেবে। আয়ু রেখার উপরে তিল থাকলে কত বছর বয়সে সেই তিলটা আছে ওই বয়স নির্ণয় করে আমাদের কিন্তু উল্লেখ করতে হবে যে এত বছর বয়সে তার এই তিলের দ্বারা সে শারীরিকভাবে অসুস্থ হবে। এমন কিছু রেখার উপরে থাকলে তার দুর্ঘটনা ঘটতে পারে, মস্তিষ্কে আঘাত লাগতে পারে বা মেরুদণ্ডে আঘাত লাগতে পারে, এইভাবে বা মস্তিষ্ক বিকৃতি হতে পারে। এই সকল বিষয় আমরা সেই বয়স অনুযায়ী আমরা লিখবো। আর ক্ষেত্রগত গুলো তো আমরা জানি না নাকি? জি স্যার, ক্ষেত্রের অশুভ ফলগুলো লিখতে হবে স্যার। হ্যাঁ, তিলে তো আর কখনো শুভ ফল দেবে না, সব অশুভ ফলই দেবে। এর কোন জায়গায় তিল শুভ ফল দেবে না। আর যদি প্রশ্ন আসে, যদি কখনো প্রশ্ন আসে যে আঙ্গুলের কোথায় তিল আছে বা আঙ্গুলের মাথায় তিল থাকলে কি হবে, এমন যদি উল্লেখ করা থাকে তাহলে তো আমরা সেই উল্লেখ মোতাবেক আমরা সেই প্রশ্নের উত্তর দিব তো নাকি? পারবো স্যার। হ্যাঁ, এইবার তারপরে আছে হাতের তালুতে জব, চতুষ্কোণ, ত্রিভুজ চিহ্নের ফলাফল সংক্ষেপে ব্যাখ্যা করুন। এইবার ধরুন হাতের তালুতে কোথাও জব চিহ্ন আছে, হয়তো এই বুধের ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে, বা ধরুন হয়তো আয়ু রেখার উপরে জব চিহ্ন বা শিরো রেখার উপরে জব চিহ্ন, এমনকি চতুষ্কোণ চিহ্ন কোথাও আছে, সেই চতুষ্কোণ চিহ্ন কি ফল দেবে, ত্রিভুজ চিহ্ন কি ফল দেবে, এটা আমরা বলতে পারবো না? পারবো? হ্যাঁ স্যার। পারবো কিনা বলেন? জি স্যার। পারবো না, এই জায়গায় একটা ব্যাপার আছে, কিন্তু পারবেন না, বুঝলেন? একটা জায়গা পারবেন না, বলেন তো কোন জায়গা? ত্রিভুজটার ক্ষেত্রে পারবেন না, কারণ জব চিহ্ন যেখানেই থাকবে তিলির মতো ফল দেবে, চতুষ্কোণ যেখানে থাকবে সেখানকার অশুভ প্রভাব দূর করবে, এটা আমরা কিন্তু জানি। কিন্তু ত্রিভুজটার ফল আপনারা পারবেন না। ত্রিভুজটার ফল দিতে গেলে ধরুন এই বুধের ক্ষেত্র, ধরেন এই বুধের ক্ষেত্র, এখানে ত্রিভুজ আছে। এইবার এইটাকে বোঝানোর জন্য আমরা বুধের ক্ষেত্রটাকে এখানে একটু বড় করে আঁকি, এই ঠিক আছে। এইবার ধরেন এই বুধের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন আছে এভাবে ঊর্ধ্বমুখী, আবার ত্রিভুজ চিহ্ন থাকতে পারে নিম্নমুখী, এই দিকেও খেয়াল করুন, এই আবার থাকতে পারে রবির ক্ষেত্র থেকে এদিকে, এই যেমন এ পাশে থাকতে পারে, এই পাশেও থাকতে পারে। আবার কখনো কখনো এই কর্নার থেকেও কিন্তু ত্রিভুজ উঠতে পারে। এই যদি উল্লেখ না থাকে যে কোন ত্রিভুজ কোন গামী ত্রিভুজ কি ফল দেয়, এটি যদি প্রশ্নে উত্তর না থাকে
তাহলে ত্রিভুজ চিহ্ন নিঃসন্দেহে শুভ। নিঃসন্দেহে শুভ নয়। ঊর্ধ্বগামী ত্রিভুজ নিঃসন্দেহে শুভ। ঊর্ধ্বগামী ত্রিভুজ এটি নিঃসন্দেহে শুভ, কিন্তু অধোগামী ত্রিভুজ কিন্তু অশুভ। বুঝতে পারতেছেন? ঊর্ধ্বমুখী ত্রিভুজ কিন্তু শুভ, অর্ধগামী যে ত্রিভুজ, নিম্নগামী যে ত্রিভুজ, এটি কিন্তু অশুভ। বুঝতে পেরেছেন? এইবার যদি এই বুধের ক্ষেত্রে ধরেন রবির ক্ষেত্র থেকে যে ত্রিভুজটা আসছে, এটি কিন্তু রবির গুণকে বুধের ভিতর ঢুকাবে। তো রবির গুণ কি? রবির সুনাম যশ প্রতিষ্ঠা বুদ্ধিবৃত্তি বিচক্ষণতার মধ্য দিয়ে কাজ করাবে, করিয়ে সেই মানুষটাকে মহামানব করে তুলবে। আর শুধুমাত্র বুধের বাইরের পাশ থেকে যদি ত্রিভুজ থাকে, এই হাতের বাইরের পাশ থেকে ভিতরের দিকে যদি ত্রিভুজ থাকে, তাহলে বাইরের থেকে বুদ্ধি আসবে, মানে অপরের বুদ্ধিতে কানের ছিদ্র বড় হবে, সে অপরের বুদ্ধি শুনে চলবে, নিজের বুদ্ধিতে চলবে না। অর্থাৎ বাইরের বুদ্ধিতে সে ঘরে এসে ঝগড়া গন্ডগোল বাধায়া দেবে। এমনকি বাইরের অপরের বুদ্ধি দিল, যে অপরে প্ল্যান দিল যে এইভাবে তুমি ব্যবসা আরম্ভ করো, এইভাবে কর্ম আরম্ভ করো, বা এইভাবে একটা কিছু করো, এইভাবে গবেষণা করো, বা এইভাবে তুমি বই লেখো। দেখা গেল ঠিক আছে, আরেকজনের বই দেখে সে বুদ্ধি দিয়েছে, আরে বই লেখা তো সহজ, তুই এই বইটা দেখে 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 আরেকটা লিখে বের যা, বা ছাপা মেরে দে, পেজ ধরে সরাসরি ছাপ্পা মেরে দে। এই ছাপ্পা মারা রাইটারদের দেখবেন যে এই বৃহস্পতি মানে বুধের ক্ষেত্রে বাইরের থেকে ত্রিভুজ ঢুকেছে। আরো সহজ ভাবে যদি আমরা আসি, ধরুন এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশনটা কি? মানে এসি। এয়ারের এ আর কন্ডিশনের সি, এই এসি। তো এসির মেশিনটা কিন্তু বাইরে থাকে বড় বড় একটা মেশিন, তার ভিতর পাখা দেখবেন ঘুরে ঘুরে বাতাসটাকে টেনে ভিতরের দিকে আনে। ভিতরে একটা পাইপ থাকে কিন্তু চিকুন, এতটুকু মোটা থাকে, কিন্তু মোটার ভিতরে কিন্তু ফোম দেওয়া। ভিতরে পিতলের পাইপ থাকে আঙুলের মতো মোটা। ওই পাইপ দিয়ে হাওয়াটাকে ঢুকায় যখন ইনডোরে আসে, তখন ওখানে গ্যাস থাকে। কি গ্যাস থাকে? নাইট্রোজেন নাকি গ্যাস, যেন মনে হয় নাইট্রোজেন গ্যাসই। তো এই গ্যাসের ভিতর থেকে যখন বাতাসটা মিশ্রিত হয়ে ঢুকবে, তখন ওই বাতাসটাকে ঠান্ডা করে ছাঁকনিতে ছেঁকে রিফাইন করে ঘরের ভিতর ঢুকিয়ে দেয়। আবার ঘরের ভিতর থেকে যখন বাতাসকে বের করে নেয়, মানে ঘরের যে ধরুন একটি বদগন্ধ আছে, ঘরটা দীর্ঘদিন বন্ধ থাকলে ঘরের ভিতরে একটা ভুটকা গন্ধ হয়ে গেছে, এসে এসিটা ছেড়ে দেন, দেখবেন 5 মিনিট পরে ওই গন্ধটাকে টেনে বের করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ভিতরের গ্যাসটাকেও কিন্তু সে বের করে নিয়ে যাবে। বের করার সময় কিন্তু পুরো এসির যে ইনডোর, ওইটা কিন্তু অনেক বড় লম্বা, ওই লম্বার ফাঁকার থেকে ওই বাতাসটাকে টেনে নেবে, নিয়ে ওই চিকুন পাইপ দিয়ে যে ওই ফ্যানের মাধ্যমেই কিন্তু সে ওই ফ্যান একদিকে ভিতরেও টানবে আবার বাইরেও টানবে। দেখেন এসি কিন্তু নির্দিষ্ট সময় চলে অফ হয়, আবার নির্দিষ্ট সময় অন হয়। কখনো সে ভিতরের বাতাস টেনে বের করে নেয়, কখনো বাইরের বাতাস টেনে ভিতরে ঢুকিয়ে দিয়ে ঠান্ডা করে দেয়। এটা কিন্তু এয়ার কন্ডিশন, মানে বাতাসকে এয়ারকে ধরে রাখবে, এবং কন্ডিশন মানে রিফাইন করে আপনাকে একটা পরিপূর্ণ মানে ভালো বাতাস দেবে। তো কথা হচ্ছে যে ত্রিভুজ মানে তেলের কাপ। এখানে বাবুল দেবনাথ আছে নাকি? বাবুল দেবনাথের দোকানে মনে হয় তেল আছে, তেল বিক্রি হয়। জি স্যার। তেলের কাপ উঁচু করুন। আছে? তেলের কাপ আছে? আছে স্যার। হ্যাঁ, উঁচু করুন, উঠান। হ্যাঁ, তেল ঢালা কাপ কই? ওটা তো আরে কাপ আছে না? কাপ যা বোতলের মুখে দিয়ে ঢালতে হয়, বোতলের মুখে যে কাপ দিয়ে, এই দেখুন, দেখছেন? জি স্যার। এটা কিন্তু বোতলের মুখের ভিতর ওই সরু অংশ ঢুকায় দিয়ে বাইরে বড়, অর্থাৎ বাইরে ঢাললে সে কিন্তু চিকুন পাইপ দিয়ে যাবে। তো এই যখন বুধের ক্ষেত্রের বাইরের দিক থেকে ত্রিভুজ হবে, তখন কিন্তু বাইরের দিকে তেলের কাপের মতো মোটা, মানে চওড়া। অর্থাৎ বাইরের কূট বুদ্ধিগুলো, বুধ তো বুদ্ধির দেবতা, কূট বুদ্ধিগুলো শরীরের ভিতরে বা আমাদের মনের মধ্যে চিকুন হয়ে ঢুকবে। এইবার সুবুদ্ধিও ঢুকতে পারে, কুবুদ্ধিও ঢুকতে পারে। সুবুদ্ধি ঢুকবে কিনা সেটি হচ্ছে বুধের ক্ষেত্র যদি ভালো থাকে,
তাহলে সুবুদ্ধি ঢুকবে, আর বুধের ক্ষেত্র যদি খারাপ থাকে তো কুবুদ্ধি ঢুকবে, কুবন্ধুরা কুবুদ্ধি দেবে। এটা কিন্তু প্রশ্ন যদি এই ত্রিভুজ যদি ঘুরে ফিরে আসে তাহলে কিন্তু উত্তর দেওয়া একটু কঠিন আছে। তো এই রবির ক্ষেত্র থেকে ত্রিভুজ যখন ভিতরের দিকে যাচ্ছে, বুধের ক্ষেত্রের দিকে যাচ্ছে, তখন রবির সুনাম যশকে বুধের ভিতরে যে রিফাইন করে তাকে গবেষণালব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানের সঙ্গে গিয়ে মানে বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, শ্রম, মেধা, কৌশল, অধ্যবসায়, এর সাথে সেই সুনাম যশ প্রতিষ্ঠা রবির আলো ঢুকছে ওর ভিতর। অর্থাৎ রবির আলোয় আলোকিত করছে তার গবেষণাকে, তার বুদ্ধিবৃত্তিকে আরো আলোকিত করছে। তখন সে মস্ত বড় লেখক, মস্ত বড় গবেষক, মস্ত বড় আবিষ্কারক হবে। আর নচেত কিন্তু ওই যদি বুধের ক্ষেত্র খারাপ থাকে আবার রবির ক্ষেত্রেও খারাপ থাকে, তাহলে কিন্তু রবির যশ যতই যাক না কেন, ওই নিজের বুদ্ধির মধ্যে যে সর্বশেষ যে তার সাধনায় হয়তো বড় একটা ওষুধ আবিষ্কার করলো সুমন হাজারি, সে ওষুধটা বাজারে চললো না, বাজারে সমাদৃত হলো না। বা পারমাণবিক অ্যাটম বোমা তৈরি করলো কিন্তু সে অ্যাটম বোমাটা ফুটলো না। বা মহাকাশযান আবিষ্কার করলো, মহাকাশযান উড়ানোর সময় ধসে পড়লো, এইরকম হতে পারে। বা বই লিখলো, বড় কষ্ট করে 500 পেজের বই, সে বই কেউ কিনলো না। বুঝতে পারছেন বাবুল কুমার দেবনাথ? তাহলে তেলের কাপের মূল্য এবার বুঝুন। এইবার যদি কন্যার থেকে ত্রিভুজ আসে তাহলে কিন্তু এই কন্যার থেকে যখন আসবে একটু নজর রাখুন, এই অনামিকা এবং কনিষ্ঠাঙ্গুলের মাঝ বরাবর এই ত্রিভুজ আসতেছে, যে ত্রিভুজটি এই আমরা বড় জায়গায় দেখানোর জন্য বলেছি, যেটি এই ত্রিভুজের ভিতর আমি আপনাকে এই ধরুন একটি লাল ফুটা দিলাম আপনাদের বোঝার জন্য। এই ত্রিভুজে কি হবে লিটন জয়ধর বলুন তো, এই ত্রিভুজে কি হবে? স্যার জানা নেই। এই তো, কেন সাধারণভাবে আমরা পরীক্ষার খাতায় বানায় কিছু লিখি না? লিখি। যখন আমাদের কিছু মনে আসে না তখন আমরা কিছু বানিয়ে লিখি না, কিছু গল্প লিখি না? অনেক সময় আমরা নিত্য নতুন মনের থেকে যা আসে এমন কিছু লিখে খাতা ভরে রেখে আসিনি আমরা এর মধ্যে কেউ? আসছি? হ্যাঁ, আমি তো আসছি, আমি তো নকল করে না জানলে লিখলে কোনো লাভ নাই। আমি জীবনে তো নকল ছাড়া পরীক্ষাই দিইনি, তো নকল করে বানায় লিখে ছাড়া পরীক্ষাই দিইনি, আমি তো পড়ে পরীক্ষা দিইনি কোনোদিন। আর পঞ্চমপতি তাহলে তো একটা গল্পই বলা লাগে। পঞ্চমপতি মঙ্গল যেহেতু দ্বাদশে আমার, তো বিদ্যাপতি দ্বাদশে, তো আমি নকল করব না তো কে করবে? আমি বানিয়ে লিখবো না তো কে বানিয়ে লিখবে বলেন? কলেজে পড়তাম, ছাত্র খাতা বইরে লেখছে, লেখার পরে যখন রেজাল্ট দিছে তুমি ভালোই লেখছো, খাতা বোর্ডে লেখছো, লুজ নিছো, সবকিছু করছো, কিন্তু তোমার শূন্য ছাড়া আর কিছু দিতে পারি নাই। হ্যাঁ, এমনও তো লিটন জয়ধর, এমনও তো হতে পারে যে ওই স্যার দেখা গেল প্রচন্ড ঘুম আসছে, খাতা লিখছে, এইবার খাতা দেখার সময় দেখছে কি যে ছাত্র খাতা ভরে লিখছে, ঘুম আসছে, আরে এত বেশ যখন লিখিছে ও প্রচুর জানে, দে এখানে 10-এর মধ্যে 9 সেই প্রশ্ন উত্তর না দিলে শূন্য ছাড়া কি দেবে স্যার? না না, সেখানে 9ও তো দিয়ে দিতে পারে বা 10-এ 10ও তো দিয়ে দিতে পারে, হয় না এমন? হ্যাঁ, ঘুমের জলে দিতে পারে, ঠিকই আছে। আমরা তো এমনও তো করতে পারি যে হ্যাঁ খাতা ভরে লেখা ঠিক আছে, এটা ভালোই লিখেছে, দাও মার্ক দিয়ে দাও, কিছু লিখতে পারবো না? না, অনেক সময় হস্তরেখার উপরও মানে জানি হাতের রেখা সুন্দর থাকলো কিছুটা সদৃঢ় হয়েছে আর কিছু মার্ক পাওয়া যায়। হ্যাঁ, সুন্দর হাতের লেখার জন্য 5 মার্ক ছোটবেলায় থাকতো, সুন্দর পরিচ্ছন্ন হাতের লেখার জন্য 5 মার্ক, সেটা থাকতে পারে। কিন্তু আমি বলছি বানিয়ে কি এখানে কিছু বলা যাবে না স্যার? না না, আপনারা এতদিন ক্লাস করছেন, এখানে আমি যেহেতু 4টে ত্রিভুজের কথা বললাম যে ঊর্ধ্বগামী ত্রিভুজ শুভ, অধোগামী অশুভ, ডাইনে হলে রবির গুণ ঢুকবে, রবি অশুভ থাকলে রবির দোষ ঢুকবে, আর বুধ যদি দুর্বল থাকে বামের থেকে হলে তাহলে বাইরের কুটবুদ্ধি ঢুকবে, আর বুধ শুভ থাকলে সুবুদ্ধি ঢুকবে, অর্থাৎ এসির এয়ার কন্ডিশনের শুভ বাতাস ঢুকবে, আর অশুভ থাকলে অশুভ বাতাস ঢুকবে। স্যার, বুধ রবিকে শুভ বুদ্ধি দেবে, তাদের ব্যবসা চালাতে, তার অর্থ সম্পদ যোগাতে সাহায্য করবে বুধ, যেহেতু ওদিকে ফাঁকা রয়েছে, ওদিকে মুখ রয়েছে, তাহলে ও অবশ্যই রবিরে সাপোর্ট দেবে ওই বুধ। এইবারে কর্নারের যে বুধটা যেটি নিয়ে আলোচনা বিষয়, এটি যদি থাকে তাহলে কি হবে? সেইটাই তো স্যার, ওটা তো রবির দিকেই মুখ।
রবির দিকে মুখ না, বুধের থেকে রবির দিকে মুখ গেছে। এই ত্রিভুজটা, হ্যাঁ ওইটা, এটা হচ্ছে রবির আঙ্গুলে অর্ধেক আর কনিষ্ঠ আঙ্গুলে অর্ধেক অংশ পড়েছে। তাহলে কি ওটা বুঝা দিতে হবে? আরেকটু বড় করে দেখাই আপনাদের। ধরুন ত্রিভুজটা এইবার এইটার ফল কি হবে বলেন, বানায় লিখুন একটু। এবার আরো একটু সহজ করে দিই আপনাদের। ধরুন এই কর্নার থেকে যে কোনো একটার ব্যাখ্যা দেব, বাকিগুলো আপনাদের কিন্তু বানায় লিখতে হবে। যে কোনো একটা আমি নিয়ে আসবো, বলেন কোনটা দেব? স্যার কোনটাই দেন, যেটা প্রশ্ন করছেন আমারে ওইটাই দেন। আপনাকে যেটা প্রশ্ন করেছি ওইটার উত্তর পাওয়ার জন্য দ্বিতীয়টায় আসেন, সেইটা বেশি ভালো হবে। বা ওইটাই আসি, তারপরে আপনারা দ্বিতীয়টা বের করে নেন। দেখুন এখানে কিন্তু ত্রিভুজটি অধোগামী, মানে নিচের দিকে মুখ করা, অর্থাৎ ওই তেলের কাপটি কিন্তু উপর করে ধরা। তার মানে চিকুন মাথার থেকে ঢুকবে, কিন্তু চিকুন মাথার থেকে ঢুকাতে হবে আপনার, দেখতে হবে। আমার মনে হয় যে নিচগামী যখন ওটা আছে, যার জন্য নিম্নগামী থাকলে এটা তো স্যার আর অর্থ সুনাম খ্যাতি সর্বদিক দিয়ে স্যার লোপ পাইবে। এইটা শুধু একটা বললে হবে না, এখানে বলতে হবে হচ্ছে বুধ আর রবির যশ গুলো দিন দিন কমে আসবে, মানে বুধ আর রবির শুভ প্রভাব গুলো দিন দিন কমে আসবে। এই এক কথায় উত্তর। জি স্যার। যখন এই রবির ক্ষেত্রে বা এই কর্নারেরটা যখন ধরবেন, যে মঙ্গল আর বুধের শুভ প্রভাব দুটোই জাগ্রত হবে, কারণ তারা ভিতরের দিকে ঊর্ধ্বগামী ত্রিভুজ। হ্যাঁ, তখন এর শক্তি এবং মঙ্গল এবং বুধের দুটি গ্রহের শুভ গুণগুলো ঊর্ধ্বমুখী হবে। আর এই জায়গায় রবি আর বুধের শুভ গুণগুলো নিম্নগামী হবে। নিম্নগামী। এবার বাকি কর্নারে গুলো আমরা বানায় লিখতে পারবো না? পারবো? জি স্যার। তাহলে এই তো সহজ। তাহলে আমাদের হাতের তালুতে জব, চতুষ্কোণ, ত্রিভুজ চিহ্নের ফলাফল সংক্ষেপে ব্যাখ্যা করুন, এটা কিন্তু আমরা পারছি না? পারবো তো? জি স্যার। আচ্ছা, এইবার যার হাত নেই তার ভাগ্য কিভাবে বিচার করবেন 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করুন। যার হাত নেই তার ভাগ্য কিভাবে বিচার করবেন? হাত নেই এমন মানুষ তো নিশ্চয়ই আছে, আমাদের ভিতরেই একজন আছেন, সুমন কবিরাজ, ওই সুমন হাজারি, সুমন হাজারি, তার ডান হাতটা কিন্তু নেই। দেখেন তার ভাগ্য কিভাবে বিচার করবে, এর 10টি বাক্যের মধ্যে লিখতে হবে। পারবেন? স্যার অনেক সময় আমরা কিন্তু মানুষের পেজ দেখেও কিন্তু মুখের পেজ দেখেও কিন্তু এর ভাগ্য নির্ণয় করা যায়। তো সেই পেজ দেখে 10টা বাক্য বলেন। হ্যাঁ স্যার, যেমন 1 নাম্বার আমার পেজ দেখে বলেন। আচ্ছা, যেমন আপনার স্যার মাথার যে কপালের ভাঁজ যদি আপনার ডান দিকে ভাঁজ বেশি থাকে, তাহলে অর্থ সুনাম খ্যাতি এবং আয়ুষ্কালও স্যার এদিক দিয়ে নির্ণয় করা যায়। এই ভাঁজের উপরে স্যার, তখনকার আপনার তো এটা ভালোই বোঝা যায়। আর যখন বাম দিকে স্যার ওই ভাঁজগুলা বেশি থাকবে, তাহলে বুঝতে হবে যে সে ঋণের সংখ্যা বেশি আছে, অর্থ সম্পদে ঋণে আছে, এবং কি ব্যবসা বাণিজ্য হেড ডাউনের দিকে যাচ্ছে। আর কি বলবো, দুটো তো হয়ে গেল। হ্যাঁ বলেন। হ্যাঁ, আর স্যার দেখা যাচ্ছে যে যে ওর কিছু কিছু লোকের যে দাঁত দেখেও স্যার বোঝা যায়। সুশ্রীর দাঁতে কোন দাঁত ফাঁকা আছে, কোন দাঁত স্যার ফাঁকা নাই, ওই দিক দিয়েও স্যার বিচার করা যায়। দাঁত ধরেন মুখ বন্ধ করা থাকলো, সেক্ষেত্রে তো আমরা দাঁত দেখতে পাবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার কিন্তু দাঁত বেরই করবে না, কারণ আপনি তো দেখতেই পারবেন না, তাহলে বলবেন। হ্যাঁ, তাইলে ওর নাক দেখেও তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, নাক দেখে বোঝা যাচ্ছে, ভুরু দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের এটা পামিস্ট্রির মধ্যে হচ্ছে, কিন্তু এই পরীক্ষাটা যদি ওর যেহেতু না শুনুন, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। ঘটনা হচ্ছে এই পরীক্ষাটা কিন্তু উপরেই লেখা আছে যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন ডিপ্লোমা কোর্সের বার্ষিক পরীক্ষা 2021, বিষয় হস্তরেখা, পূর্ণমান 100। তো এখানে প্রশ্ন আসছে যার হাত নেই তার ভাগ্য কিভাবে বিচার করব, অর্থাৎ
যার হাত নেই তার ভাগ্য কিভাবে বিচার করবেন? 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করুন। তো এখানে আমরা, আপনি যেটা বলছেন এটা কিন্তু সামুদ্রিক জ্যোতিষ, সামুদ্রিক জ্যোতিষকে আনা যাবে না। এখানে হচ্ছে হস্তরেখা পূর্ণমান 100, তাহলে হস্তরেখায় আসতে হবে, তাহলে হস্তরেখা রিলেটেড উত্তর আপনাকে দিতে হবে। তাহলে এখানে 10টি বাক্যের মাধ্যমে বলেছে যেহেতু, তাহলে হাত নেই তার ভাগ্য কিভাবে বিচার করব? আমরা ভাগ্যের ফলাফল কিন্তু জানতে চাইনি। আমাদের যিনি প্রশ্নকর্তা উনি বলেছেন 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করি। এক হাত না থাকলে অপর হাত দেখে করা যায় না, 2 হাতই নেই, আমি তো 2 হাতই নেই বললাম। যার হাত নেই তাহলে তো কঠিন বিচারটা। এই কঠিন না, একেবারে সহজ। 10টি বাক্য লিখতে বলেছে, 10টি বাক্য লিখবো তো আমরা। স্যার এটা ইনস্ট্যান্ট হররের মাধ্যমে, প্রশ্ন জ্যোতিষের মাধ্যমে। এই তো, এই দেখেন এই সঠিক উত্তর এইবার। যার হাত নেই তার ভাগ্য কিভাবে বিচার করবে? এই 10টি বাক্যের মাধ্যমে। তাহলে আমরা এখানে 10টি বাক্যের মধ্যে প্রথম কিন্তু লিখতে পারি যে সেই লোকটির নাম নিব, নাম নিয়ে আমরা নিউমারোলজি কোর্সে একটি বিচার পদ্ধতি দেখব যে তার নাম সংখ্যা কত, তার উপরে আমরা কিছু বলবো। দ্বিতীয়ত তার জন্ম তারিখ জানা থাকলে জন্ম তারিখ নেব, জন্ম তারিখ নিয়ে জন্ম তারিখ থেকে সংখ্যাতত্ত্ব মোতাবেক একক সংখ্যায় রূপান্তর করব। তৃতীয়ত করতে পারি আমরা সেই জন্ম তারিখ যদি পাই তাহলে জন্ম ছক করে বিচার করব, ছক করে আমরা রাশি লগ্ন ধরে সেই অনুযায়ী বিচার করব। 4 নম্বর বলতে পারি যে সেই ব্যক্তি যেহেতু জন্ম তারিখও জানা নেই তাহলে যে সময় সে প্রশ্ন করেছে সেই প্রশ্ন লগ্নের হোরারি অ্যাস্ট্রোলজি করে আমরা সেটি বের করব, তাই না? তাছাড়া ধরুন তাকে আমরা, সেই প্রশ্নকর্তাকে যে ভাগ্য জানতে আসলো তাকে কোনো প্রশ্ন করব, সেই প্রশ্নের যে উত্তর দিবে সেই উত্তরের মাধ্যমে আমরা তার ভাগ্য গণনা করার চেষ্টা করব, তাই না? এমনকি এইভাবে কিন্তু আমাদের 10টা পয়েন্ট লিখতে হবে। তাহলে আর কি করা যায়? এইবার বাবার নাম শোনা যায়, যে বাবার নাম শুনে সে কেমন বংশ থেকে আসছে তার নিউমারোলজি করে বের করা যায়। মায়ের নাম শুনে সেখান থেকে বের করা যায়। বলা যেতে পারে যে আপনি আপনার আত্মীয় পরিজন বাদে একটি প্রিয় নাম বলুন, সে দেখা যাচ্ছে সে হয়তো দেবতাদের নাম বললো বা হয়তো তার সন্তানের নাম বললো বা আত্মীয় স্বজনের মধ্যে কারো নাম বললো বা স্ত্রীর নাম বললো, তার মুখে কেন এই নামটি এলো সে সংখ্যা থেকে, সেখান থেকেও কিন্তু বিচার করা যাবে। এভাবে কিভাবে হয় এটা তো জানি না স্যার। হ্যাঁ স্যার বাবা মার নাম থেকে কিভাবে বিচার করব ওটা তো। বাবা মার নাম থেকে জানেন না? বাবার নাম নিয়ে তারপরে এটা ই করবেন, নিউমারোলজি করবেন। যেমন ধরুন, হ্যাঁ একটা সহজ জিনিস, আপনার নাম হচ্ছে রিপন, RIPAN, 2 আর 3 8 3 11 12 12 আর 5 17 মানে 8। এইবার আপনার বাবার নাম কত? বাবার নাম কি? দিলীপ সরকার। দিলীপ, আমরা সরকার বাদ দিলাম, LIP। 4 আর 5 আর 3 8 9 9 আর 8 17 8। এইবার মায়ের নাম? প্রেমোদা। হ্যাঁ প্রেমোদা। প্রেমোদা, PREMODA। 8 আর 2 10 আর 5 15 আর 19 19 আর 7 26 6 দিয়ে 8 8 আর 12 আর 13 4। এইবার দেখেন বাবা দিলীপ হচ্ছে 8, আপনি রিপনও 8। এই 8 শনি আর শনি এরা কি মিল না অমিল? নিউমারোলজিতে ডাবল শনি মানে কি শুভ না অশুভ, মিল না অমিল? মিল স্যার, মিল। এইবার শনির সঙ্গে রাহু কি মিল না অমিল? অমিল। মিল। কেন? দুটোই নেগেটিভ গ্রহ না? জি স্যার। হ্যাঁ, রাহু শনি দুটোই নেগেটিভ গ্রহ না? কিন্তু দেখুন নেগেটিভ গ্রহ হলেও ফলাফলের ক্ষেত্রে কি হবে? রিপনের 8 আর প্রেমোদার 4, এই 8 আর 4 মিলে 12 মানে 3। আবার বাবার মায়ের মধ্যে 8 আর 4 12 মিলেও কিন্তু 3। অর্থাৎ বাবা মায়ের বিবাহের পর তাদের প্রতিষ্ঠা হয়েছে
এমনকি রিপন সরকার জন্মগ্রহণ করার পরে তার বাবার উন্নতি হয়েছে বা মায়েরও উন্নতি হয়েছে, সংসারেও ডেভেলপ হয়েছে। হ্যাঁ ডেভেলপ হয়েছে। এটা বলা যাবে না বৃহস্পতি যেহেতু আসছে দুটি সংখ্যা থেকে, দুটি জায়গা থেকে। এটা তো বাবা মার হলো, ওর কি হলো? হ্যাঁ ওর কি হবে সেটা বলেন। এইবার তার কি হবে? সে বাবা মায়ের বাবার কাছ থেকে সে যতটা সহযোগিতা না পাবে, 8 8 16 মিলে হচ্ছে কেতু, এই 2 8 8 16 মিলে কেতু, বাবার সূত্র ধরে সে যতটা সহযোগিতা না পাবে, মানে পাবে না, বিশেষ করে বাধার সৃষ্টি করবে। বাবার শিক্ষা, বাবার আদর্শ, বাবার ধন সম্পদ খুব একটা পাবে না। কিন্তু মায়ের ক্ষেত্র থেকে মায়ের শিক্ষা, মায়ের আশীর্বাদ, মায়ের প্রতিষ্ঠা, মায়ের জ্ঞান গরিমা, মায়ের বিদ্যা শিক্ষা তার ভিতরে অনেকটা কাজ করবে। এমনকি মাতুলালয় থেকে সে কিছু সহযোগিতা পাবে, বা মায়ের কাছ থেকে সে যে সহযোগিতা পাবে মাতৃ শিক্ষা দিয়ে সে জীবনে, বা মায়ের আশীর্বাদ দিয়ে, যেহেতু বৃহস্পতি হচ্ছে, সে জীবনে কিছু একটা কিছু করবে। বুঝতে পারছেন? এভাবেই কিন্তু আমাদের 10টা পয়েন্ট লিখতে হবে। আর বাবুল দেবনাথ যেটা বলেছেন এটাও ঠিক, যে একটা লোক এসে সামুদ্রিক বিচার, সে আমরা যেমন বলি যে যেমন খনার বচনে যদি আসি, তাহলে খনার বচনে আমাদের আসতে হবে যে ওই যে রাজহংসীর মতো যে নারী হাঁটে, মানে রাজা হাঁসের মতো যে ব্যক্তি, যে নারী ঝুলে ঝুলে হাসে, মানে সরি হাঁটে, সে ব্যক্তি কিন্তু সেই নারী সবসময় ভাগ্য লক্ষ্মী হয়। আর যে দমদমায় হাঁটে, মানে হাঁটতে লাগলে মাটির নিচে শব্দ হয়, সে কুলক্ষণা হয়। তাহলে ওই ব্যক্তি কেমন ভাবে হেঁটে আমার কাছে আসছে, বাইরে ক্যামেরা লাগায় রাখতে হবে, ক্যামেরা টেনে দেখতে হবে, অথবা দেখা গেল বাইরের থেকে সে যে আমার কাছে আসছে না কোথায় আসছে সেটা কিন্তু দেখতে পারবো না। বা ধরুন সে আমার কাছে আসলে হয়তো মুখ বন্ধ করে থাকলো, দাঁত দেখতে পারলাম না, বা হয়তো চোখ তো সমানই দেখতেছি, এমনকি কপালের ভাঁজ তার কাছাকাছি যে দেখা যাচ্ছে না, সে মহিলা মানুষ, হয়তো পর্দা পরে আসছে। তো যেহেতু এটা পামিস্ট্রির পরীক্ষা হবে, আমরা সামুদ্রিক শাস্ত্রের পরীক্ষা যদি হতো, তাহলে বাবুল দেবনাথ সঠিক উত্তর দিয়েছে যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মুখ হচ্ছে মনের আয়না বা মনের দর্পণ। তো মনের দর্পণ যেহেতু মুখ, তো মুখ দেখেই আমরা সবকিছু বলতে, বুঝতে, জানতে সক্ষম হব। এটা বাবুল দেবনাথ যেটা বলেছেন এটা 100% সঠিক, কিন্তু সেটা সামুদ্রিক শাস্ত্রের মধ্যে যাবে। তো যখন আমাদের হস্তরেখার ক্লাস হচ্ছে, তখন কিন্তু আমাদের হস্তরেখা, জ্যোতিষ, নিউমারোলজি বা ওই আপনার হোরারি, এইগুলোর মধ্য দিয়ে উত্তর দিতে হবে। হোরারি তো জ্যোতিষ। হ্যাঁ হোরারি তো ফলিত জ্যোতিষ। হ্যাঁ ওই তো ফলিত জ্যোতিষ, মানে হাত যার নেই তার ভাগ্য কিভাবে বিচার করব, 10টি বাক্যের মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। সামুদ্রিক জ্যোতিষ যদি না আসে তাহলে ইয়া জ্যোতিষ আসবে কেন, ফলিত জ্যোতিষ আসবে কেন? সবকিছুই তো জ্যোতিষ দিয়েই আসবে, এখানে শাস্ত্রটাই তো জ্যোতিষ চলছে। কিন্তু সামুদ্রিকের উত্তর না দিয়ে, আমরা বলবো সামুদ্রিকের উত্তর না দিয়ে আমরা জ্যোতিষ রিলেটেড উত্তর দিব, এইটা হচ্ছে আমার কথা। আমি তাই বলতে চাচ্ছি যে প্রশ্নটা এইভাবে আসলে এইভাবে দিলে ভালো হয়। আজকের ক্লাস তো হচ্ছে আমাদের এই প্রশ্ন কিভাবে আসলে কি ধরনের উত্তর দিলে ভালো হবে, আমরা ভালো মার্ক পেতে পারি। যদিও প্রশ্নকর্তা, আমি আবারও বলছি যে প্রশ্ন করবেন জওহরলাল শাস্ত্রী, পণ্ডিত জওহরলাল শাস্ত্রী। তো আমরা হচ্ছে সেই প্রশ্নের একটা সাজেশন পেয়েছি, সাজেশন পেয়ে আমরা ঘুরিয়ে ফিরিয়ে কোন ভাবে লিখলে আমরা বেশি মার্ক হাতিয়ে নিতে পারি, এর হাতের সাথে ছকের মিল দেখাইতে হবে না, প্রশ্ন থাকবে না? হাতের সাথে ছকের মিল দেখাইতে হবে না? হাত তো তার নেই, এবার তো তার প্রশ্ন হচ্ছে না না, এরকম প্রশ্ন আসবে কিনা তাই। ও যদি প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই টাইপ করতে হবে, কিন্তু এমন প্রশ্ন তো এখানে সাজেশনের মধ্যে নেই। সাজেশনের বাইরের থেকে কি প্রশ্ন করবে? তা তো করার কথা নয়। আমাদের সাজেশন যেহেতু দিয়ে দিয়েছে, এর বাইরে তো প্রশ্ন করবে না। যেহেতু স্যার তো পড়াইছেন সেই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, না আজকে তো ফুল সাজেশন দিয়ে দিয়েছে, তা সাজেশনের বাইরে তো আর প্রশ্ন করতে পারবে না উনি। আচ্ছা এইবার আসি, যার হাত নেই তার ভাগ্য বিচার, আমরা এভাবে 10টা পয়েন্টের মাধ্যমে লিখবো। এবার ডান হাত বাম হাত কোনটি দেখবেন, কেন দেখবেন, 5টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করুন।
ডান হাত এবং বাম হাত কোন হাত দেখব? সাধারণত আমি কিন্তু কেউ আসলে, পুরুষ আসলে ডান হাতটা দেখি আর নারী আসলে বাম হাত দেখি। তো এখানে প্রশ্নে যেহেতু উল্লেখ আছে যে কেন দেখেন, হ্যাঁ আপনি ডান হাত বা বাম হাত এটি কেন দেখেন, পুরুষের ডান হাত আর নারীর বাম হাত কেন দেখি, এটা আমাকে লিখতে হবে। তাহলে আমি কি ব্যাখ্যা করব? এবার আপনারা একজন ব্যাখ্যা করুন, আপনাদের একজনের ব্যাখ্যা শুনি। সুব্রত কর্মকার বলুন, ভিডিও অন করুন। লিটন জয় ধর, আপনার ভিডিও অফ কেন আজকে সারাদিনই? আর সুরভি ম্যাডাম কি আদৌ ক্লাসে আছেন? ওনাকে তো দেখতেই পেলাম। আছে আছে স্যার, আছি স্যার, ওই আছি। অফিস অফিসে আছে অফিসে তো। আছেন? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। সুব্রত কর্মকার শুনতে পেয়েছেন? স্যার আমি তো বাজারে বাজারে ঘুরতে আছি, মানে হাঁটতে আছি, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে লিটন দাদারই বলুন, নাকি নিবেদিতা ঘোষ বলুন। নিবেদিতা ঘোষ আপনি বলুন যে ডান হাত এবং বাম হাত কোনটা দেখবেন, কেন দেখবেন, 5টি বাক্যের মাধ্যমে এর উত্তর দিতে হবে। স্যার কেন দেখবেন এর কথাটার উত্তরটা আমি একটু সংক্ষেপে দিই আমার মতো করে। হ্যাঁ, দেখা যাচ্ছে যার তার আয়ু রেখা ডান হাতে ভাঙা আছে কিন্তু বাম হাতে তার ঠিক আছে, সেক্ষেত্রে তাকে বলা যাবে না যে আপনার আয়ুর ক্ষেত্রে সমস্যা আছে, বাধা আসলেও সেটা কেটে যাবে। তাহলে কেন এখানে প্রশ্ন তো আসছে যে আপনার ডান হাত ও বাম হাত কোনটা দেখবেন, এখানে তো বলে নাই যে আপনি বাম হাত এবং ডান হাত দুই হাতই দেখলেন, এইবার কেন দুই হাত দেখতেছেন তা তো বলেনি। প্রশ্নটা লক্ষ্য করতে হবে যে লিখেছে উনি ডান হাত ও বাম হাত কোনটি দেখবেন, কেন দেখবেন, 5টি বাক্যের মাধ্যমে উত্তর দিতে হবে। তো আমি এখানে আগেই বলে দিলাম যে পুরুষদের আমি ডান হাত দেখি আর নারীদের বাম হাত। কেন দেখি? স্যার আমাদের সমাজে মূলত স্যার পুরুষরাই স্যার বাহিরে বেশি কাজ করে, সেক্ষেত্রে স্যার পুরুষদের ক্ষেত্রে আমরা স্যার ডান হাতটা প্রাধান্য দেই, আর মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তারা যেহেতু বাসায় থাকে, মানে আয় উন্নতির ক্ষেত্রে সাধারণত ডান হাতটা দেখা হয়, যেহেতু তারা বাসায় থাকে সেক্ষেত্রে এই কারণে মনে হয় বামটা প্রাধান্য দেই। এইটা প্রথম আমাদের দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু না না, এটার ক্ষেত্রে আমি বিমত। আমি সেটা বলে দিয়েছি, যেহেতু এটা উত্তর হলো না। এখন নারীরা ঘরে থাকে এ কথা বলা যাবে না। নারীরা আমাদের দেশের প্রধানমন্ত্রী, অনেক দেশের প্রধানমন্ত্রী, এমনকি অনেক দেশের রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রপতিও মহিলা, এমনকি মুখ্যমন্ত্রীও মহিলা, সিনেটর মহিলা, গভর্নর মহিলা, এগুলো কিন্তু আছে। আবার বড় বড় শিল্পপতিও কিন্তু বিশ্ববিখ্যাত ধনীর মধ্যে, ধনীর তালিকায়ও কিন্তু 20 জনের মধ্যে 4-5 জন মহিলা আছে। এটা বললে হবে না তারা কিন্তু একদিনও রান্নাঘরে যায় কিনা সন্দেহ, এটা বললে হবে না। বরং এর সঠিক মানে যেটা আমাদের লিখতে হবে যে যেহেতু 5টি বাক্যের মধ্যে সম্পন্ন করতে বলেছে, তো আমরা বলতে পারি যে পুরুষদের ডান হাত হচ্ছে কর্মের হাত আর বাম হাত হচ্ছে পূর্বজন্মের স্বীকৃতির হাত, মানে জন্মের আগে সে কেমন ছিল সেটি বাম হাত নির্দেশ করবে, কোন বংশ থেকে আসছে, কেমন জায়গা থেকে আসছে, কোন পরিবেশ থেকে সে আসছে। আর ডান হাত হচ্ছে কর্ম গুণে সে কতটা প্রতিষ্ঠা পেল বা কতটা ভাগ্য উন্নতি ঘটাতে পারলো, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে যে খাটলো, বা সারাদিন দেখুন বাবুদা যে এর ভিতর কত টাকা বেচা কিনা করে ফেলেছে, সেই বেচা কিনা করছে আর তার ভিতরে ক্লাস করছে। তাহলে এই যে অক্লান্ত পরিশ্রম করছে, সেই অক্লান্ত পরিশ্রম করে ধন সম্পদ কতটা সে ডান হাত দিয়ে ধরছে, এটা কিন্তু ডান হাতের লেখায় থাকবে। অর্থাৎ কর্মভাগ্য বা কর্মের মাধ্যমে যে ভাগ্যের উন্নতি যেটা ঘটবে সেটা কিন্তু ডান হাতে লেখা থাকবে। আর বাম হাতে থাকবে উত্তরাধিকার সূত্রে কি পেল, উত্তরাধিকার সূত্রে কি পেল কি পেল না, হারালো কি হারালো না, বা পূর্বজন্মে তার পিতা কেমন ছিল, তার বংশধরেরা কেমন ছিল, এটা নির্ণয় করবে বাম হাত। তাই পুরুষের ডান হাত দেখতে হবে। আর নারীদের কিন্তু ঠিক উল্টো, যে নারীদের পূর্বজন্ম বা উত্তরাধিকার সূত্রে কি পেল সেটা ডান হাতে বলবে, আর বাম হাত হচ্ছে তার কর্মগুণে কি পাবে। নারী হচ্ছে অর্ধাঙ্গিনী এবং নারী পুরুষের বামে থাকে, তাকে তার বাম হাত দেখতে হবে।
এই তো পাঁচটা বাক্যর জায়গায় তো 10টা বাক্য হয়ে গেছে। কিন্তু স্যার আমার মনস্ফূত হচ্ছে না অ্যানসারটা। তো হচ্ছে না। জি আচ্ছা না স্যার। এইবার দেখুন আপনারা পরীক্ষা নেন তাহলে, এবার জায়গায় পরীক্ষা হোক। দেখেন আমার দুই হাতে দেখেন ভাগ্য রেখা ডান হাতে আছে বাম হাতে আছে, কোন হাতে? দুই হাতের ভাগ্য রেখা দেখুন, দেখা যায়? আপনার তো ভাগ্য স্যার রেখা বাম হাতে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ বাম হাতও দেখা যাচ্ছে, বাম হাতে ডান ভাগ্য হাত, রেখা। হ্যাঁ ডান হাতও তো স্যার আছে, দোনাতেই তো আছে। ডান হাতে ছোট্ট একটু আছে, হ্যাঁ কিন্তু এটাই বাম তো হাতে অনেক। দেখেন মণিবন্ধ থেকে উঠে একেবারে শনির ক্ষেত্রে চলে গেছে, হ্যাঁ স্যার। দেখছেন? হ্যাঁ, তো তাইলে আমি ডান হাতকে কেন পুরা প্রাধান্য দিব, বাম হাতকে কেন দেব না? এই তো এইটি হচ্ছে কথা। বাম হাতে আমার এত সুন্দর ভাগ্য রেখা, হ্যাঁ এই যে এতক্ষণ বলা হলো যে পূর্ব জন্মের স্বীকৃতি সাধনা না থাকলে এক জন্মে জ্যোতিষ হওয়া সম্ভব নয়। তো বাম হাতের ভাগ্য রেখা বলছে যে পূর্ব জন্মের স্বীকৃতি সাধনা এবং উত্তরাধিকার সূত্রে আমার ভাগ্য সুপ্রসন্ন, তো এটা কিন্তু তো স্যার আমার আপনি কর্ম। গীতার কথা বলে ফেললেন। গীতায় যে বলা আছে বহুনাং জন্মানামন্তে জ্ঞানবানাং বা প্রপদন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভম, যে বহু জন্মের স্বীকৃতির ফলে সেই জ্ঞানবান ব্যক্তির ঘরে সেই বাসুদেব জ্ঞানে জন্মগ্রহণ করাটা খুবই দুর্লভ। সে তো আপনার তো স্যার কোটিতে গুটি, যেটা বলা হয় যে কোটি লোকের মাঝে আপনি একজন, ওইটাই স্যার পরীক্ষণ না, না, দেখলাম এখন। এটা তা হ্যাঁ স্যার। নয়, কোটি লোকের মধ্যে তাই নয়, স্যার। এটা আপনি বিচার করলে 10 জনের মধ্যে একজন নিশ্চিত পাবে, জি এটা না 10 জনের স্যার, মধ্যে একজন পাবে, এটা এটা কোটিতে পাওয়া গুটি যাবে। মিলে আপনার মতন। তো এই ডান হাতে ধরুন আমার কর্মগুণে আমি আমার ভাগ্যকে সেইভাবে গড়ে তুলতে পারিনি, কারণ আমার ওই যে লগ্নে শনি, তাছাড়া ধরেন দ্বাদশে মঙ্গল, চতুর্থে রাহু, ওদিকে কর্মভাবে কেতু, মানে রাগ জেদ ক্রোধ অহংকার হটকারী, হুটহাট করে এক একটা করি আর খালি বগর বগর করি, নকল করে পাস করেছি। তো ভিত যার মজবুত না তার কি হবে? বুঝতে পারছেন? যার ভিত মজবুত নয় তার কি হবে? শর্টকাট পথে মেরে দাও। এইবার আপনারা কে কে নকল করবেন, যেহেতু আমি নকল করে পাশ করেছি আমি কিন্তু বুঝতে পারবো যে কে কে নকল করছেন আর কে করছেন না। কে সামনে অন্য আরেকজন লোক এনে মিউট করে রেখে বা আনমিউট করে রেখে এইবার সামনে আরেকজন লোক আনলেন, প্রশ্ন যেই এখানে লিখে দিলাম, আমরা তো একটা করে প্রশ্ন লিখে দিব, ওইটা বই থেকে উত্তর বের করে সে বলে দেবে, শব্দ তো আর আসতেছে না, সে বলে দিল আর লিখলেন, আপনারা নড়লেনও না চললেনও না। কিন্তু কে বলে দেওয়ার চুরিবিদ্যা শিখাই দিলেন তাই তো? হ্যাঁ শুনেন, কে বলে দেওয়ার পরে লিখলেন আর কে মানে প্রকৃত মেধা দিয়ে লিখলেন, এটা কিন্তু যেহেতু আমি নকল করে পাশ করেছি আমি কিন্তু ধরতে পারবো। আর খাতা কিন্তু প্রতিটাই আমার কাছে আসবে, আমার কাছে না এসে কোন রকমে এর মার্ক বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, বুঝলেন? তো এই যে ডান হাত না বাম হাত কোনটি দেখবেন, কেন দেখবেন, 5টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তো ডান হাত আমাদের কর্মের হাত পুরুষের, আর নারীদের বাম হাত কর্মের হাত। বাম হাতে প্রশ্নটা তাহলে দেখুন নারীদের, এইভাবে করলে বোঝা যাবে না। যদি বলা হয় পুরুষের মহিলাদের উল্লেখ করে দিত তাহলে সঠিক বোঝা যাইতো। ওইভাবে ডান হাত না বাম হাত দেখবেন এটা তো হইলো না না প্রশ্নটা আমার মনে সেক্ষেত্রে হয়। আমরা উল্লেখ করে দেব, আমরা প্রয়োজনে উল্লেখ করে দেব যে নারী হলে আমরা বাম হাত দেখবো আর পুরুষ হলে ডান হাত দেখবো। এবার কেন দেখবো? যে কর্মহাত, ডান হাতের কর্মহাত, ডান হাত দিয়ে আমরা কর্ম করি, বেশিরভাগ সবকিছু করি, টাকা পয়সা নেই। আর বাম হাত হচ্ছে পূর্বজন্মের স্বীকৃতি সাধনা কতটা পেলাম তা সেটি জানা যায়। আর নারীদের হচ্ছে বাম হাতে তার কর্মহাত, কর্মগুণে সে কতটা উন্নতি করবে, আর ডান হাতে তার পূর্বজন্মের স্বীকৃতি আর সাধনা। এই যে মহিলাদের বাম হাত দেখা হয় এটার লজিকটা কি স্যার? তাদের দেখবেন নারীদের বাম হাতে শক্তি বেশি। ওই যে বললাম যে নারী হচ্ছে অর্ধাঙ্গিনী, বামে থাকবে, তাদের বাম হাতে সব সময় প্রত্যেকটা নারী বাম হাতে শক্তি বেশি, আর পুরুষের হচ্ছে ডান হাতে শক্তি বেশি। আর এর যদি পৌরাণিক ব্যাখ্যা চান তাহলে রামায়ণেও ব্যাখ্যা আছে, পুরাণেও ব্যাখ্যা আছে, গীতাতেও আছে। যেমন ধরেন রামচন্দ্র যখন সেতু বন্ধন করে তার স্ত্রীকে উদ্ধার করার জন্য এসে গেছিল, মানে শ্রীলঙ্কায় রাবণের কাছে, তখন সেতু বন্ধনের সময় কিন্তু হনুমানে এত কষ্ট করে পাহাড় মানে বড় বড় পাথর ধরে ধরে এনে দিচ্ছে, আর ওই সেতু বন্ধন করতেছে, পাথর সাজাচ্ছে হচ্ছে কে সাজাচ্ছে? আরে রামচন্দ্রের সঙ্গে যার পথে গিয়ে রাবণের শত্রু, যার সঙ্গে বন্ধুত্ব হলো বালু,
সুগ্রীবের ভাই। স্যার পুরুষের বা পাশের পাঁজর দিয়ে মহিলাকে সৃষ্টি করা হয়েছে। ওটা হচ্ছে আপনি ওই মানে পুরাণে গেলেন, আমি তো রামায়ণের মধ্যে আছি, বললাম না রামায়ণ পুরাণ সবগুলোতেই পাবেন। আচ্ছা, তো কি সুগ্রীবের ভাই কি যেন বললেন, বলেন? মনে নেই। বালিরাজ। বালিরাজ। হ্যাঁ বালিরাজ, এই তো বালিরাজ। সে কিন্তু বালিরাজ আরেকটা নাম আছে বালিরাজের, বালিরাজ আরেকটা কি নাম আছে মনে হয়। যাই হোক, এই পাথর এনে দিচ্ছে, সে কিন্তু বাম হাত দিয়ে সাজাচ্ছে। তো হনুমানরা চিন্তা করলো যে যাওয়া শালা, আমরা এত কষ্ট করে পাথর আনতেছি আরো বাম হাত দিয়ে ধরে নিয়ে সাজাচ্ছে, এবার নিয়ে ওর মাথার ঘরে ফেলাবো, ফেলায় ওর শালার ওরে দেবো একবারে ঢেসে। তখন কিন্তু বলেছিল যে আমরা, তখন কিন্তু রামচন্দ্র তো অন্তর্যামী, লক্ষণও তাই অন্তর্যামী ভগবান। তা ওনারা টের পেয়ে যে এই বালিরাজ হোক আর যেই হোক তাকে তো মেরে ফেলবে, তো তাড়াতাড়ি যায়, যে বোঝাচ্ছে যে আমরা কি এর আগে ইয়ার কথা বলতেছেন স্যার? ওই যে একটা ইয়া ছিল যে ওই যে আমরা যে বলি সোলা সোলা, যে আম কাঁঠাল খেয়ে নেয়। না না, সেতু বন্ধনের সময়, সেতু বন্ধনের সময় যে পাথর বাম হাত দিয়ে সাজাইছিল, ও তো স্যার বালি নিয়ে সাহায্য করছিল, শরীরে গড়াগড়ি করে বালি। যাকে যা রামচন্দ্র সীতাকে খুঁজতে যাওয়ার সময় পথে রাবণের গুপ্তচরের সঙ্গে পরিচয় হয়, তখন তার সঙ্গে সেখানে যুদ্ধ করে কাকে মেরে ফেলায় আর একজন বেঁচে থাকে, তার সঙ্গে তার বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হয়ে এইবার যাও, বন্ধুত্ব হয়ে রাবণের গুপ্তচরের সঙ্গে সীতাকে উদ্ধার করার জন্য একসঙ্গে যায়, তার নাম কি? সুগ্রীব। হ্যাঁ, বালির পুত্র সুগ্রীব। সুগ্রীব অঙ্গদের পুত্র অঙ্গজ হচ্ছে পুত্র। হ্যাঁ, অঙ্গদের পুত্র সুগ্রীব। আর সুগ্রীব হচ্ছে ভাই। এতক্ষণ পরে আমরা অরিজিনাল জায়গায় আসছি। আমি বললাম না আর কি নাম আছে, আমার নাম মোটে মনে পড়ছে না। তখন কিন্তু রামচন্দ্র এবং লক্ষণ এসে হনুমানদের বোঝাইছিল যে আমরা ডান হাত দিয়ে কত না অপকর্ম করি, কত না ঘুষ নেই, কত অবৈধ কাজ করি, নরহত্যা করি। কারণ রামায়ণ যে রচনা করেছে সে রত্নাকর দস্যু ছিল, অর্থাৎ সেই রামায়ণ রচনা করেছে বাল্মীকি মুনি হয়েছে। কিন্তু বাম হাত আমাদের পবিত্র, বাম হাত দিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করি না। তাই বাম হাত বেশি পবিত্র, বাম হাত দিয়ে পাথরটা রাখলে ওই পাথরটা নদীতে ভাসবে, নচেত তলিয়ে যাবে। ডান হাতে পাপের হাত দিয়ে যদি পাথর নদীর উপর দেওয়া হয়, সমুদ্রের উপর, পাথর তলিয়ে যাবে। এরকম আপনি যেটা বললেন নিরঞ্জয়, ওটা পৌরাণিক ব্যাখ্যা, গীতাতেও এর ব্যাখ্যা আছে। তো আমি যেহেতু শর্টকাটে নকল করার লোক, আমি আমার এগুলো এতগুলো মাথার মধ্যে আসবে না। তো এই কারণে আর যেটি আপনি বললেন যে বাম পাঁজর দিয়ে নারীদের সৃষ্টি, তো সেহেতু তার জন্য আমরা বাম হাত দেখবো, এটাও আপনারা লিখতে পারেন, এটাও একটা ভালো উদাহরণ। তো পাঁচটি বাক্য আমরা এর মধ্যে তৈরি করতে পারবো তো? নিশ্চয়ই পারবো না? আচ্ছা, এইবার আর কি আছে? ভাগ্য রেখা না থাকলে তার কি ভাগ্য নেই? যদি থাকে তার 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করুন। ভাগ্য রেখা যাদের নেই তাদের কি ভাগ্য নেই? যদি ভাগ্য থাকে 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করুন। পারবো আমরা এটা করতে? ভাগ্য রেখা নেই, তার তো ভাগ্য, তার কি ভাগ্য নেই? অবশ্যই আছে। যার হাত নেই তার ভাগ্য আছে, আর ভাগ্য রেখা নেই মানে ভাগ্য নেই, এটা বললে হবে না? এবার 10টি বাক্য দিয়ে ইয়ে করতে হবে। আমরা বলতে পারি যে তার বৃহস্পতি ভালো আছে, সে প্রতিষ্ঠা যশ সম্মান পাবে। তার রবি ভালো আছে, রবির কারণে সুনাম যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। তার শনি ভালো আছে, সে প্রচুর ধন সম্পদের মালিক হবে বা যোগী হবে, সাধক হবে। শুক্র ভালো আছে, সে শান্তি সমৃদ্ধিতে থাকবে, ধন ঐশ্বর্যের মালিক হবে। এইবার মঙ্গল ভালো আছে, যেহেতু সে তেজ গাম্ভীর্যপূর্ণ মানুষ হবে, সেই সঙ্গে সে যোদ্ধা হবে, সে জীবন প্রচুর ধন সম্পদ সম্পত্তির মালিক হবে। বুধ ভালো আছে মানে বুদ্ধিবৃত্তি, তেজস্বিতা, বিচক্ষণতা এগুলো থাকবে তার মধ্যে। কেতু ভালো আছে, আধ্যাত্মিক শক্তি থাকবে। তার মানে এই 9টি করে 9টি পয়েন্ট আমরা লিখেই 10টা বানায় দেবো। যে ভাগ্য রেখা না থাকলেও শেষটা লিখবো কর্ম গুণে সে ব্যক্তি প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ ভাগ্য তাকে সাপোর্ট না করলেও ভাগ্য রেখা থাকলে সে ভাগ্যশালী, এরকম কোনো কথা নাই। হ্যাঁ,
ভাগ্যরেখা থাকলেই যে সে ভাগ্যশালী হবে এমন কোনো কথা নেই। ভাগ্যরেখাটা যদি কাটা থাকে, ক্রস থাকে, সেক্ষেত্রে তার ভাগ্য তো হ্যাম্পার হবে। এই জন্য তো বলতেছি, এখানে প্রশ্ন করেছে ভাগ্য রেখা না থাকলে তার কি ভাগ্য নেই? হ্যাঁ, ভাগ্য আছে, আমরা লিখবো ভাগ্য আছে। যদি থাকে তো 10টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করব। তা আমরা 9টি গ্রহের 9টি উদাহরণ দেবো, আর সর্বশেষ বলবো সেই ব্যক্তি কর্মের মাধ্যমে তার ভাগ্য উন্নতি করবে। পারবো না? পারবো স্যার। এইবার জোড়া শিরোরেখা নাম্বার 11, জোড়া শিরোরেখা, হৃদয় রেখা, জোড়া ভাগ্য রেখার ফলাফল কি? মানে ধরুন কারো হাতে 2টি শিরোরেখা, 2টি হৃদয় রেখা, 2টি ভাগ্য রেখা বা 2টি আয়ু রেখা, মানে একটা আয়ু রেখা, একটা আয়ু রেখার অনুগামী রেখা, এদের ভাগ্য কি? এবার বলুন, এর ব্যাখ্যা দিতে পারবেন? পারবো না স্যার। কেন পারবো না? পারবো না বলে কোনো কথা আছে নাকি? আমরা পারবো না, 1 বছর ধরে জ্যোতিষ শিখে পারবো না, এটা কোনো আর যে রেখাটা দুর্বল থাকবে সেই রেখাটাকে সাপোর্ট দিবে আরেকটা রেখায়। এইবার আমাদের জোড়া আয়ু রেখা মানে হচ্ছে মার্শাল রেখা, তাহলে আয়ু রেখার দোষ ত্রুটি দূর করবে। শিরোরেখা জোড়া মানে শিরোরেখার প্রথমটায় যদি ভাঙাচোরা দোষ ত্রুটি থাকে তাহলে সেই দোষ ত্রুটিকে হাত থেকে বাঁচাবে, মস্তিষ্ক বাঁচাবে, তার জ্ঞান গরিমা বাঁচাবে, তার বুদ্ধিবৃত্তি বাঁচাবে, তার মাথার রোগ ব্যাধির হাত থেকে বাঁচাবে, এগুলো বলা যাবে। হৃদয় রেখার সঙ্গে যদি আর একটা রেখা থাকে তাহলে তার হৃদয় রেখার দোষ ত্রুটির হাত থেকে বাঁচাবে, মনোকষ্ট, মনোচঞ্চলতা, মনোবিঘ্নতার হাত থেকে বাঁচাবে। আবার একাধিক ভাগ্য রেখা থাকলে, জোড়া ভাগ্য রেখা মানে একাধিক পথে সে উপার্জন করবে, ভাগ্য চতুর্দিকে মানে সহায় হবে, যার ফলে চতুর্দিক থেকে সে কিন্তু ভাগ্য উন্নতি ঘটাবে। এটা বলা যাবে না? এটা বলতে পারবো না? রবি রেখা যদি একাধিক থাকে তাহলে রবি রেখা থাকলে একাধিক পথে উপার্জন হবে, এমনকি রবি রেখার শাখা রেখা যদি বিভিন্ন দিকে যায় তাহলেও তো তারা বহুদিক পথ থেকে উপার্জন করবে, বহুদিক থেকে সুনাম যশ খ্যাতি আসবে। একাধিক বিবাহ রেখা আছে তাহলে একাধিক বিবাহ হতে পারে বা একাধিক প্রেম হতে পারে, এগুলো আমরা বলতে পারবো না? তো এখানে আমাদের যেহেতু বলেছে জোড়া শিরো রেখা, জোড়া হৃদয় রেখা, জোড়া ভাগ্য রেখার ফলাফল কি? 9টি বাক্যের মাধ্যমে ব্যাখ্যা করুন। প্রত্যেকটা 3টি করে বাক্য দিতে হবে আমাদের। তো আয়ু রেখার সঙ্গে আমাদের 3টি দিতে হবে, যে আয়ু রেখার দোষ ত্রুটি নষ্ট করবে। এবার মার্শাল, এটাকে মার্শাল রেখা বলা হয়ে থাকে, অর্থাৎ মার্শাল রেখা থাকলে তারা লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি বা এই সকল ব্যবসায় আকস্মিক ধনী হয়। এমনকি শুক্রের অশুভত্বের হাত থেকেও কিন্তু সেই লোককে বাঁচায়, অশুভ শুক্রের হাত থেকে বাঁচায়। তার মধ্যে আধ্যাত্মিক শক্তিও কিন্তু থাকে মার্শাল রেখায়। মার্শাল রেখা বা আয়ু রেখার অনুগামী রেখা, একে কিন্তু আবার এক ধরনের আধ্যাত্মিক রেখাও বলা। আবার শিরোরেখা একাধিক থাকলে তার ওই ব্রেন রেখা বা শিরোরেখা, মস্তিষ্ক রেখা, এই রেখার উপরে একাধিক রেখা রয়েছে, তাহলে একাধিক রেখা যখন রয়েছে তাহলে আমাদের মস্তিষ্কের দোষ ত্রুটির হাত থেকে বাঁচাবে, মস্তিষ্ক গঠিত ব্যাধিপীড়ার হাত থেকে বাঁচাবে, দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গের হাত থেকে বাঁচাবে, সেই সঙ্গে পাগল প্রায় অবস্থান থেকে বাঁচাবে। আবার আমার মজবুত ভিত গড়ে রাখলে সেটাকে আর কেউ নাড়াতে পারবে না, এমন করবে। আবার ভাগ্য রেখার জোড়া থাকলেও আমরা বলতে পারি যে উভয় পথে উপার্জন করবে। এভাবে আমরা 3টি করে বাক্য, 3 ত্রাক্কে 9টা, 3টি রেখার জন্য 3 ত্রাক্কে 9টা। এটা তো আমরা পারবো না? পারবো? হ্যাঁ স্যার, পারবো স্যার। আচ্ছা, এইবার সর্বশেষ প্রশ্ন 12, এটা হচ্ছে মার্শাল রেখা মানব জীবনে কি করে থাকে? এই যে বললাম মার্শাল রেখা বা অনুগ রেখা। এইবার ধরুন আমাদের মার্শাল রেখা কি করে থাকে, আর একটা বললো যে দৈব রেখা কি করে থাকে। হয়তো পণ্ডিত মানুষ তো দেখা গেল পরীক্ষার সময় ঘুরিয়ে দিল, এখানে আমাদের সাজেশন দিয়েছে যে মার্শাল রেখা কি করে থাকে, ওই সময় দিল দৈব রেখা কি করে থাকে। বা আমাদের হয়তো ওই সময় দিল যে শনি বন্ধনী কি করে থাকে বা শুক্র বন্ধনী কি করে থাকে। বলেন, এভাবে প্রশ্ন দিলেও তো আমরা উত্তর দিতে পারবো না? পারবো? হ্যাঁ বলেন, কেউ পারবেন? কেউ বলতে পারবেন না? মাথা অল্প দিন নষ্ট হয়েছে। হ্যাঁ
মাথা অল্প দিনে নষ্ট হবে। মার্শাল রেখা মানব জীবনে কি করে থাকে? এটা বলেছে মার্শাল রেখা মানে তো আয়ু রেখার অনুগামী রেখা, তাই তো? এটা কি করে থাকে তো আমরা জানি। জি স্যার, জানি বিশেষ করে ছোট থেকে রক্ষা করে স্যার। তারা অনেক ধনী হয়, নিজ কর্মগুণে বড় হয়, বা লটারি পেয়ে বড় হয়, বা ফাটকা কারবারি করে বড় হয়, এমনকি কন্ট্রাক্টরি পেশার মাধ্যমে বড় হয়, বা আকস্মিক তারা ধনী হয়। অবশ্যই ধনী হবে, সে গরিবের ঘরে থাকলেও ধনী হবে এবং আয়ু রেখার দোষ ত্রুটি দূর করবে। এইবার যদি আমার পণ্ডিত মশাই বা পণ্ডিত স্যার, যিনি পণ্ডিত জওহরলাল শাস্ত্রী হস্তরেখাবিদ ও গবেষক, উনি প্রশ্ন করবেন। তা প্রশ্ন করার সময় হয়তো যদি উল্টায় দেন, উল্টা দিয়ে যদি বলেন যে ঠিক আছে এইবার ধনুকের মতো হাতের এই মঙ্গলের ক্ষেত্রে দৈব রেখা এটা কি ফল দেবে, তাহলে দৈব রেখা মানে দৈব শক্তি বা দৈব কৃপা পাবো, মা বাবার একক আশীর্বাদ পেতে পারি, দৈবের আশীর্বাদ মানে দেবতাদের আশীর্বাদ পেতে পারি, ঈশ্বর করুণা পেতে পারি, মহান রাব্বুল আলামিনের কৃপা পেতে পারি। এইভাবে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। মোট কথা স্যার আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানী হবে। হ্যাঁ, আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানী হবে, ধর্মযাজক হবে, ধর্মের প্রচারক হতে পারে, ধর্মের প্রসারে সে আত্মনিয়োগ করতে পারে, সেই ইসকন মতে দীক্ষিত হয়ে দেখা গেল ইসকনের খাতায় নাম লিখিয়ে দিতে পারে, এরকম কোনো না কোনো দিকে যেতে পারে। আধ্যাত্মিক চিহ্ন বা দৈব রেখা যেহেতু দৈব তার উপর ভর করবে। আবার এখানে কিন্তু আরেকটা জিনিসও বলতে হবে, এই দৈব রেখা যাদের হাতে থাকে তারা যদি স্বল্প শিক্ষিত মানুষ হয়, যেমন গ্রাম গায়ে বার হয়, আপনারা শুনেছেন বার হয় মানে ভাবাবিষ্ট হয়ে মানুষ অনেক কিছু বলতে পারে। কেউ ফিট হয়ে পড়েছে, ফিট হয়ে পড়ে যা বলছে সেটা বাস্তবায়ন করছে। বেশিরভাগ মহিলারা হয় এগুলো অনেক জায়গার। হ্যাঁ, কেউ কেউ বলে সিদ্ধি লাভ করে, বলে সিদ্ধা পাইছে, বিভিন্ন দেবদেবীতে ভর করে। হ্যাঁ, দেবদেবতা ভর, কালী ভর করেছে, দেবদেবীতে ভর কালী ভর করেছে, মনসা ভর করেছে, বা শিব ভর করেছে। হ্যাঁ, যে যে দেবতার পূজা করে সেই দেবতা তারকে ভর করে, ভর করে ভাবাবিষ্ট হয়ে সেই লোক ভবিষ্যৎ বক্তা হয় বা অনেক কিছু বলে, সেটা বাস্তবায়িত হয়। একে বলে ওই বার হয়েছে বা দেবতায় পাইছে। এই দৈব রেখা কিন্তু এইরকম হতে পারে। শুক্র বন্ধনী শনি বন্ধনী তো আমরা জানি। তো আমাদের পণ্ডিত মশাই যতই প্রশ্ন ঘুরাক না কেন, আমাদের কথা হচ্ছে যে আমরা জয়ী হবই। আর সাথে তো আমি আছি আপনাদের সঙ্গে, আমি যেহেতু নকল করে পাশ করেছি, তো সেহেতু নকল করার সিস্টেমও আমার কাছে জানা আছে। অর্থাৎ আপনাদের প্রয়োজনে শিখায় দেবো সবাই। যাবি কোথায় মানে আমাদের পণ্ডিত মশাই পালাবে কোথায়, পাশ আমরা করেই ছাড়বো। পারবো না? পারবো? হ্যাঁ, শিক্ষক যদি চুরি করাই যায় তাহলে পারবো না কেন? অবশ্যই পারবো। তাহলে আর আপনাদের ভয়ের কারণ কি? কোনো ভয়ের তো কোনো কারণ আমি দেখি না। আমাদের শিক্ষক প্রিন্সিপাল স্যার, ভারতীয় জ্যোতিষ প্রিন্সিপাল স্যার এবং এস কে ঘোষ দুজনে মিলে প্রশ্ন করবে। কৃষ্ণমূর্তি পদ্ধতি প্রশ্ন করবেন আমাদের কেপি স্যার, রাজীব বা স্যার। আমাদের নিউমারোলজির প্রশ্ন করবেন প্রেসিডেন্ট স্যার। পামিস্ট্রির প্রশ্ন করলেন পণ্ডিত জওহরলাল শাস্ত্রী স্যার। তাহলে আমি তো আপনাদের দলে, আমি তো কারো প্রশ্ন করি নাই, আর আমি তো স্যারও না, আমি তো আপনাদের দলের লোক। আমি হচ্ছে সব স্যারের বিষয়কে কিভাবে মানে শর্টকাট পথে আমরা মেরে দিয়ে আমরা সবাই মিলে এক গ্রুপে পাস করে বেরোতে পারি। আমিও পরীক্ষা দেবো স্যার। স্যার ওই রবি ঠাকুরের সেই কথাটা আর কি, গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। তো যখন স্যার ওই প্রয়োজন পড়বে তখন আমার মাথায় না থাকলে আমি স্যার কি করে স্যার বলেন না, তার জন্য তো আমি পাশে থাকবো, আমিও তো পরীক্ষা দেব আপনাদের সাথে, এই পরীক্ষা আমিও আপনাদের সাথে দেব। স্যার এখন কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে স্যার এই যে নিউমালজি আপনি যেটা নিছেন ওইটা কি আমাদের পরীক্ষা নেবেন? ওটা ওই যে প্রিন্সিপাল স্যার প্রশ্ন করবেন, ওই সরি আমাদের প্রেসিডেন্ট স্যার প্রশ্ন করবেন। আমার তো কোনো সাবজেক্ট নেই, প্রেসিডেন্ট স্যার তো রুসু গ্রেডের পর প্রশ্ন করবে। আমি কিন্তু আপনাদের বলেছি আমি আপনাদের স্যার নই, আমি আমার কোনো সাবজেক্টও নেই। আমি হচ্ছে উপস্থিত মানে উড়ে এসে জুড়ে বসছি, মানে একটু সময় কাটানো বা একটু ধরেন আপনাদের আনন্দ দেওয়া, আপনাদের সাথে নিয়ে চলা, এটা হচ্ছে আমার দায়িত্ব। তো যে স্যার যেভাবে প্রশ্ন করুক না কেন আমরা সেই প্রশ্ন নিয়ে এগিয়ে যাব। তো আমরা আজকে পামিস্ট্রি প্রশ্ন পণ্ডিত জওহরলাল শাস্ত্রী দিলেন, এইটা নিয়ে আমরা এগিয়ে গেলাম। দরকার হয় আগামী কালকের দিন বাদ দিয়ে শুক্রবারে যাব আমরা নিউমারোলজিতে বা সনাতন জ্যোতিষের কি প্রশ্ন দিয়েছে ওই প্রশ্ন নিয়ে।
তারপরের দিন আমরা শনিবার বাদ দিয়ে হয়তো রবিবারে যাই কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কি প্রশ্ন দিয়েছে তা নিয়ে, তারপরের দিন যাই হয়তো নিউমারোলজি নিয়ে, এরকম 4 দিন 4টে সাবজেক্ট নিয়ে আমরা যাই। একটু আলোচনা করে সহজ করে ফেলি, তাহলে আমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে নাকি, তাই তো? এই বেড়া ডিম খান ছোট না 10 টাকা। হ্যাঁ স্যার। হবে তো, তাহলে সুবিধা হবে না? হ্যাঁ স্যার। হবে অবশ্যই স্যার। অর্থাৎ 28-29 তারিখে পরীক্ষা, 28-29 তারিখের আগে আমাদের এই সাজেশন গুলো নিয়ে আমাদের একটু আলোচনা। এটা আমি আপনাদের আরো 2টা এক্সট্রা ক্লাস শুক্রবারের রাত্রে তো আমি থাকবোই, আর শনিবার বাদ দিয়ে রবিবার হোক, আবার সোমবার বাদ দিয়ে মঙ্গলবার হোক, তার মধ্যে কিন্তু আমাদের সাজেশন শেষ হয়ে যাচ্ছে। স্যার পরীক্ষা কি একসাথে কি দুইটা হবে নাকি সকালে একটা হবে সন্ধ্যায় আরেকটা হবে? বুঝলাম না স্যার পরীক্ষাতে একদিনে তো দুইটা হবে স্যার, সকালে কি দুটো হয়ে যাবে নাকি সকালে একটা সন্ধ্যায় একটা? দুটো, রাত্রে একটা, এইভাবে প্রথম দিন 3টা, পরের দিন সকালে 2টা দিয়ে 5টা শেষ। এইবার পরের দিন রাত্রে হতে পারে ভাইবা। 5টা কি হবে স্যার? এর ভিতর আবার আমরা একটু ওই হুরানি জ্যোতিষ মান্ডেন অ্যাস্ট্রোলজি টজি নিয়েও একটা দিব না, একটা পরীক্ষা দিব না? অথবা এমন হতে পারে যে প্রথম দিন সকালেই যদি স্যার এই মান্ডেন অ্যাস্ট্রোলজি আর হোরারি অ্যাস্ট্রোলজি এটা ওই যে ইসের আগে নিয়েন, এখন নিয়েন না। এখন এমনি মাথা না, এখন সবার মাথা এমনি খারাপ আছে স্যার, আপনি বুঝতে পারতেছেন না, আমি জানি স্যার। পারবো না স্যার, ওই যে শুনছেন স্যার, তাহলে আমরা কেপিও বাদ দিয়ে দেব, কেপি তো এরপরে হায়ার ডিপ্লোমায় যাবে, তাহলে কিন্তু না স্যার 4টা নেন, কেপি নেন, ওই সনাতন জ্যোতিষ নেন, লুসরুগেট নেন, এই পামিস্ট্রি নেন, এই 4টেই যায় না। 4টে না, তাহলে 4টে হলে তাহলে প্রথম দিনই আমাদের সকালে 2টো আর রাত্রে 2টো হয়ে যাক, আর দ্বিতীয় দিন সকালে ভাইবা হোক। না স্যার একদিনে 4টা পারবো না স্যার। স্যার আজ প্রথম দিন 2টা নেন, পরের দিন একটা নেন, আর দিয়ে রাতে ভাইবা নেন, শেষ। না তাহলে প্রথম দিন সকালে 2টো আর বিকালে একটা, তাই তো? হ্যাঁ 3টে। হ্যাঁ আর দ্বিতীয় দিন স্যার আরো ভালো হয় স্যার। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ সবচেয়ে আরো সুবিধা হয়েছে প্রত্যেক শুক্রবার দিন বিকাল বেলা যদি নেন পরীক্ষাটা। না ওইভাবে তো হবে না। না স্যার একদিনে স্যার 2টা করেই নেন স্যার, সকালে একটা রাত্রে একটা স্যার। হ্যাঁ মেয়েদের তো স্যার হাতে সময় আছে। প্রথম দিন সকালে 2টো হতেই হবে, তার জন্য স্যার প্রথম দিন সকালে 2টো হতেই হবে, 2টো সাবজেক্ট। কেন নেন স্যার 3টা নেন, সকালে সমস্যা নেই। 9টা থেকে 1টা পর্যন্ত 4 ঘন্টা সময় পাচ্ছি। আপনার তো সমস্যা নাই, আমার তো সমস্যা আছে। না আমরা তো 9টা থেকে 1টা পর্যন্ত 4 ঘন্টা সময় পাচ্ছি, 4 ঘন্টা তো আমরা ক্লাস করি, তার ভিতর 3 ঘন্টা পরীক্ষা দিব, 1.5-3 ঘন্টা, 1 ঘন্টা তো আরো থেকে যাচ্ছে। অর্থাৎ সকালে প্রথম দিন 2টো হবে, তারপরে প্রথম দিন হয়তো রাত্রে একটা হলো, তারপরে লাস্টের দিন আরেকটা নিয়ে আমরা বিকালে ভাইবা নিলাম। 2 দিনে শেষ করতে হবে, কারণ হচ্ছে জুনের 4 তারিখে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। জুনের 4 তারিখ শুক্রবার আমাদের ক্লাস উদ্বোধন হবে, নতুন ক্লাস। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কিন্তু আমরা আজকের ক্লাস সমাপ্ত করব। কারো কোনো প্রশ্ন আছে এই হস্তরেখা বিষয়ে? বলেন, কারো কোনো আঙ্গুলের পর্বগুলো তো হলো না, এটা তো সাজেশনের মধ্যে নেই, ওরা তো আমরা শিখেছি কিন্তু সাজেশনের মধ্যে তো নেই। স্যার ভাইবা কি স্যার এই 12টা কোশ্চেন থেকেই হবে? না ভাইবা এখান থেকে হবে না, ভাইবা এখান থেকে কোনো ক্রমেই হবে না স্যার আবার ভাইবা এখান থেকে হবে কেন? ভাইবার মধ্যে এই যেমন পামিস্ট্রিতে যদি আমাকে প্রশ্ন করতে দেয়, তাহলে হয়তো আমি ধরুন লিটন জয়ধরকে জিজ্ঞেস করলাম, হয়তো তর্জনী আঙ্গুলে মুদ্রা আছে, মুদ্রা থাকলে কি হবে? হয়তো আমি বললাম যে বৃদ্ধাঙ্গুলিতে সুমন কবিরাজ সুমন হাজারিকে বললাম, হয়তো বৃদ্ধাঙ্গুলিতে জপ চিহ্ন আছে, কি হবে? হয়তো দেখা গেল জাকির হোসেনকে বললাম যে ঠিক আছে বৃদ্ধাঙ্গুলির নখের উপরে বড় চন্দ্রিমা আছে, তাহলে কি হবে? এইবার ধরেন হয়তো নিবেদিতা ঘোষ আপনার কাছে জিজ্ঞেস করলাম যে ভাগ্য রেখার গোড়ায় ত্রিভুজ আছে, কি হবে?
হয়তো এবার সুব্রত কর্মকার একটু ভালো পারে, যেহেতু একটু কঠিন প্রশ্ন করলাম যে শনির ক্ষেত্রে হয়তো এই যে শনি বন্ধনীর উপরে তিল আছে, তাহলে কি হবে? এভাবে সবকিছু যে হাতের উপরে, সবকিছু হাতের ভিতরে, কথার কথা বললাম হাতের ক্ষেত্রে। এইবার ধরুন আপনার অ্যাস্ট্রোলজির উপরে যখন ভাইবা হবে, ধরুন এই যে আপনাদের সহজ করে দেওয়ার জন্যই তো আমি এই এক্সট্রা ক্লাসগুলোর আয়োজন। ধরুন আপনার সনাতন জ্যোতিষের পরে ক্লাস হচ্ছে, এইবার সনাতন জ্যোতিষে আমি একটি হরোস্কোপ দিব। ধরেন এখানে হয়তো সামনের পরে একটি হরোস্কোপ আছে, এটা কত তারিখে? এটা আছে হচ্ছে 26শে মে 2021। এখানে আছে রবি, শুক্র, রাহু, এখানে আছে বুধ, এইখানে আছে লগ্ন, কেতু, চন্দ্র, শনি, এ হচ্ছে 26শে মে 2021 3টা 44 মিনিটে। 26শে মে কিন্তু এখনো আসে নাই, তবে পরীক্ষার দিনের পরীক্ষা তো আমাদের 27-28, তাহলে হতে পারে যে এই সপ্তাহে ধরেন দিলাম। এইবার এই দিনে চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ টাইম 3টা 44 মিনিটে। তো এই চন্দ্রগ্রহণের টাইমের একটা হরোস্কোপ আমার বানানো আছে। ধরেন এখানে হয়তো আপনাদের ভাইবা জিজ্ঞেস করলাম যে শনি কোথায় কোথায় দৃষ্টি দেয়, হ্যাঁ, হয়তো বললাম যে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিয়েছে, এই দৃষ্টিটি শুভ না অশুভ বলেন। এইবার বৃহস্পতি দৃষ্টি দিল পঞ্চম, সপ্তম, নবমে, তাহলে পঞ্চম, সপ্তম, নবমে দৃষ্টি দিলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এখানে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি আছে, এই বৃহস্পতির দৃষ্টি, সপ্তমে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ এখানে বৃহস্পতির দৃষ্টি আছে, আর অষ্টম, নবম এখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে। তো এইবার আমি হয়তো এক একজনের কাছে এক একটা জিজ্ঞেস করলাম যে ঠিক আছে পঞ্চম দৃষ্টিতে বৃহস্পতির কি হবে, আরেকজনের কাছে জিজ্ঞেস করলাম যে সপ্তম দৃষ্টিতে কি হবে, আর এখানে নবম দৃষ্টিতে কি। একজনের কাছে হয়তো জিজ্ঞেস করলাম রাহু শনির উপরে, এখানে রাহুর দৃষ্টি আছে, ধরেন পঞ্চম দৃষ্টি, রাহুর সপ্তম দৃষ্টি আছে এখানে। একজনের হয়তো রাহুর নবম দৃষ্টি আছে লগ্নের উপর, আবার রাহুর দ্বাদশ দৃষ্টি আছে এখানে, তাহলে কি? ধরুন এমনও হয়তো প্রশ্ন হলো যে ঠিক আছে মঙ্গল এখানে বসে আছে, সে তো চতুর্থে লগ্নে দৃষ্টি দিয়েছে, মঙ্গল তার সপ্তমে দৃষ্টি এখানে দিল, আবার অষ্টমে শনির উপরেও দৃষ্টি দিল, তাহলে কি? আবার গ্রহ এখানে তুঙ্গস্থ আছে বা স্বক্ষেত্রগত আছে বা এই অবস্থানে আছে, কি হবে? কোন গ্রহের সাথে কোন গ্রহ শত্রু আছে, কোন গ্রহ মিত্র আছে। এমনকি আমরা 5টা পরীক্ষা কেন বলতেছি, আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং ওই হোরারি অ্যাস্ট্রোলজি এবং ওই আপনার ওর সঙ্গে মান্ডেন অ্যাস্ট্রোলজি, যে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি নিয়ে আরেকটি সাবজেক্ট আমাদের করার ইচ্ছা, যে 5টা পরীক্ষা হবে। স্যার মান্ডেন অ্যাস্ট্রোলজি তো বাকি রয়েছে স্যার, আমাদের তো ক্লাস একটা মাত্র নেওয়া আছে। আরে যেটুক করানো হয়েছে তার ভিতরেই তো প্রশ্ন হবে, প্রশ্ন তো আর তার বাইরে হবে না। এইবার ধরেন প্রেডিকশনের ব্যাপারে আমরা কোন রত্নের সঙ্গে কোন রত্নের শত্রুতা আছে, যদি আপনারা 5টা করতে অস্বীকৃতি সবাই জানান, বেশিরভাগ ক্ষেত্রে জানান, তাহলে 4টে নেব। কিন্তু পরীক্ষা যত বেশি হবে তত বেশি দেওয়া মানে আমরা পরীক্ষিত বেশি হচ্ছি, এইটাই কিন্তু মাথায় রাখতে হবে। তো যখন ভুল হলে মরা থেকে যেহেতু রাম নাম আসছে, ভুল থেকে কিন্তু এক সময় সঠিকটা আসবে। তো যখন আমরা কোন রত্নের সঙ্গে কোন রত্ন পড়া যায়, কোন রত্নের সঙ্গে কোন রত্ন পড়া যায় না, এমনকি কেন এই রত্ন ব্যবহার করব, কেন এই রত্ন করব না, বা এই মেডিকেল অ্যাস্ট্রোলজির গুরুত্ব কি, এই সব বিষয়ের প্রশ্ন রেখে আমরা 5টা রাখতে চাচ্ছিলাম। তো আপনারা যদি না পেরে ওঠেন তাহলে হয়তো এরকম হবে যে প্রথম দিনই সকালে দুটো হয়ে প্রথম দিনই ভাইবা হবে রাত্রে, শুক্রবার যেহেতু ওই দিন, আর শনিবার সকালে হবে বাকি দুটো, তাহলে 2 দিনের দুটো 4টে হবে, ভাইবাটা হবে শুক্রবারে রাত্রে, এমনও হতে পারে। কারণ শুক্রবারে সকাল বিকাল 2 টাইমই আপনাদের দিতে হবে, শনিবারের দিন হয়তো এক বেলা করে শেষ করা হবে। তো স্যার শনিবারের রাতে ভাইবা হোক, হ্যাঁ শনিবারের রাতে ভাইবা হোক।
শনিবারে রাত্রে ভাইবা হবে। স্যার পরীক্ষা আরো তাড়াতাড়ি নিতে পারেন। হ্যাঁ স্যার পরীক্ষা আরো তাড়াতাড়ি নিতে পারেন। নিতে পারি না? মাথা আরো তাড়াতাড়ি নিয়ে ফেলান, মাথায় প্রেসার এত সহ্য হবে না। তাড়াতাড়ি নিতে পারলে তো আমিই বেঁচে যেতাম, তাহলে তো আমার আর এই এক্সট্রা 2-3টে ক্লাস লাগতো না। আমার এই যে ধরেন সব সাবজেক্টে এই সাজেশন নিয়ে আমার এই যেগুলো করতে হবে এগুলো করতে হতো না কি উত্তম বাবু, নাকি? তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে ছেড়ে দিতে পারলে বেঁচে যাই না? জি স্যার। হ্যাঁ জি তাড়াতাড়ি নিয়ে ছেড়ে দিলে বেঁচে যাই আমি, নাকি? জি তাড়াতাড়ি সার্টিফিকেট পেয়ে যাবো স্যার, যত আগে পরীক্ষা নেব তত আগে সার্টিফিকেট পাবো। তাই এইটা কিন্তু তাহলে আর সেই দায়িত্ববোধ হলো না। আমার যে স্বপ্ন, আমার স্বপ্ন তো আপনাদের শুধু সার্টিফিকেট দেওয়া নয়, আমার স্বপ্ন কিন্তু এই অনলাইন ক্লাসে আমার শ্রম দেওয়ার অর্থ এই যে আপনারা আমাকে ফলো করুন। আমাকে উদাহরণ দিয়ে, যেহেতু আমি বলি, আমি যে বারবার বলি যে হ্যাঁ আমি নকল করে পাস করেছি বা আমি নকল করতে জানি বা ধরুন পড়াশোনা করিনি, না করে আসছি। হ্যাঁ এই না করে, পড়াশোনা না করে, নকল করে বা চুরি করে বা অপরের লেখা নিয়ে যে কোনো ভাবে হোক আমার মতো হন আপনারা। আমার মতো যদি হতে পারেন তা আমার থেকে বড় নিশ্চিত হতে পারবেন, নিশ্চিত। বাকিটুক ঈশ্বরের কাছে আমি চেয়ে নেব যে আমার জায়গায় আপনারা আসলে বা আমার থেকে বড় হওয়ার জায়গা আমি ঈশ্বরের কাছে চেয়ে আপনাদের সে জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করি, যে কিভাবে হতে হয়। তার জন্যই কিন্তু আমি মাঝে ক্লাসের ভিতর একবার আলোচনা করেছিলাম যে গুরুজি যদি অনুমতি দেন তো আমি আপনাদের আরো কিছু দেব। সেগুলো কিভাবে এর ভিতর থেকেও মানে পুঁথিগত বিদ্যার বাইরেও কিভাবে জ্যোতিষ করা সম্ভব, কিভাবে জ্যোতিকে বা আলোর জ্যোতিকে, আলোর রেকে কন্ট্রোল করে মানে ওই এসির মতো মানে কন্ট্রোলিং ক্ষমতা দ্বারা গুপ্ত টেকনিক গুলো কবে শিখাই দেবেন স্যার? হ্যাঁ সেই কন্ট্রোল করে কিভাবে আনা যায়, কিভাবে মস্তিষ্কের পিছন থেকে বলে দেয় যে ভাগ্যফল দাতাকে বা ভাগ্যফল প্রত্যাশীকে তা এই কথাটি বলো, এই কথাটি বাস্তবায়িত হবে। এই বিষয় নিয়েও কিন্তু আমরা আসব। তো এই জন্য প্রথম ব্যাচ আপনারা, এই প্রথম ব্যাচে আমার বিশেষ স্বপ্ন যে আপনারা গড়ে উঠুন। আমার স্বপ্ন এখানেই শেষ নয়, আমার স্বপ্ন হচ্ছে 64 জেলায় 64 জন অস্ত্র হতে হবে, অস্ত্র হতে হবে যে 64 জেলা কন্ট্রোল করতে হবে আমাদের এই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির শিক্ষার্থীদের। তো সেই রকম 64 জন যেদিন তৈরি হবে সেদিন আমি মনে করব যে হ্যাঁ আমার দায়িত্ব শেষ, বুঝলেন? অর্থাৎ সেইভাবে আপনাদের পাশে আমি আছি, আমি স্যার নই, আমি আপনাদের দাদা বা ভাই, যার যেমন বয়স অনুপাতে যা হই তাই। দেখেন আমার কিন্তু কোনো সাবজেক্ট নেই, আমার কোনো ধরা বান্ধা ক্লাস নেই, আমার কিন্তু সব কিছুতে মুক্ত আমি। অর্থাৎ তাড়াতাড়ি পরীক্ষা নিলে আমি বেঁচে যাই, কিন্তু বেঁচে যাই না, আমার স্বপ্নটা পূর্ণ হলো না। এই স্বপ্ন পূর্ণ করার জন্যই কিন্তু আমরা এই এতক্ষণ ধরে এই আজকের এই সাজেশন নিয়ে আমরা এত আলোচনা। তো ঠিক আছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আমরা সময়ও কম পাইনি, 3 ঘন্টা কিন্তু পেয়ে গেছি এর মধ্যে। দেখুন 3টা থেকে 6টা 6 বাজে এখন, তার মানে আমি আসছি 3টা 8-এ, আপনাদের সবার 3টায় আসার কথা, আমি 3টা 8-এ আসছি। তো মাঝে 5 মিনিটের বিরতি দেওয়ার কথা বলে 3 মিনিট বিরতি দিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমরা 3 ঘন্টা পার করে ফেলেছি। তো 3 ঘন্টা আমাদের দুটো পরীক্ষা দিতে 3 ঘন্টা এরকম দেখতে দেখতে চলে যাবে। প্রয়োজনে যাদের মোবাইল দুর্বল আছে তাদের মোবাইলে একটু লো পাওয়ারের চার্জার লাগানোর ব্যবস্থা করবেন। যে ওই লো পাওয়ারের চার্জার কেন লাগাবেন, যে ধীরে ধীরে চার্জ হবে, মোবাইলটা গরম হবে না, মোবাইল বন্ধ হবে। এটাও কিন্তু একটা টেকনিক। মানে ধরুন আপনার আইফোন বা আপনার এই স্যামসাং ফোন, এই বড় ফোন তো আর এই চার্জারে চার্জ হবে না, এগুলো তো নোকিয়ার চার্জার, কিন্তু এই চার্জে কিন্তু নোকিয়ার বাটন মোবাইল চার্জ হয়। এর একটা চার্জার যদি আমরা ওই মোবাইলে লাগিয়ে রাখি, মোবাইলটা গরম হবে না, মোবাইলটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। যেহেতু অনলাইনে দীর্ঘক্ষণ আপনারা ক্লাস করবেন, লো পাওয়ারের একটা চার্জার লাগায় রাখবেন, চার্জ শেষ না হতে পারে।
কিন্তু ওই মোবাইলের যদি শক্তিশালী চার্জার লাগায় রাখি তাহলে কিন্তু মোবাইল গরম হয়ে মোবাইল বাস্ট হয়ে যাবে, এটাও কিন্তু একটা ঠিক। অর্থাৎ এইভাবে আমরা পরীক্ষা দিয়ে পরীক্ষাটা দেই এবং যশের সাথে সবাই উত্তীর্ণ হই। আমিও আপনাদের সাথে পরীক্ষা দিব, দেখা যাবে দেখি কে কেমন পায়। এটা চেষ্টা করে আমাদের সেইভাবে প্রতিষ্ঠিত হতে হবে। আপনি পরীক্ষা দিলে স্যার আমি নাই, উত্তম বাবু কি ভয় লাগে নাকি? জি স্যার, ভয় তো লাগে স্যার, তারপরে তো স্যার মনে একটা শক্তি আছে পরীক্ষা দিব। না, উত্তম বাবুকে নিয়ে আমি সব থেকে বেশি গর্ব করি এর মধ্যে। কারণ হচ্ছে আমি যদিও দুইজন মানুষকে নিয়ে একটু বেশি গর্ব আমার হবে যদি এই ব্যাচ থেকে আপনারা প্রকৃত জ্যোতিষ হয়ে বের হন। তো আজকে আমি এটা প্রকাশই করে ফেলি, আজকে মনে হয় শুভ লগ্ন আছে, প্রকাশ করে ফেলি। উত্তম বিশ্বাস আর হচ্ছে সৈকত ঘোষ। না 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 না, ধরতে পারলেন না। কি বললেন? সৈকত ঘোষ আর উত্তম ইয়া উত্তম কি উনি ঘোষ না বিশ্বাস? উত্তম দাস। দাস হলো না, উত্তম দাস আর হলো ধরতে পারেননি। জাকির হোসেন সাহেব বলতে পারবেন দেখি? উত্তম দাস আর সুমন হাজারি। সুমন হাজারি আর উত্তম দাস স্যার। তাও হয়নি, আবার সুমন হাজারি সুমন হাজারি আর উত্তম দাস। এটা তো আপনি বললেন। আবার বলেন। লিটন জোদার, সুমন হাজারি। এবার আমি বলে দিই, দুইজনকে নিয়ে আমার বেশি স্বপ্ন এবং এই দুইজন যদি জ্যোতিষ সমাজে সমাদৃত হয় আমি সব থেকে বেশি খুশি হব। সেই দুইজন, একজন হচ্ছে উত্তম দাস আর একজন হচ্ছে সুরভি কি বিশ্বাস। সুরভি বিশ্বাস, এই দুইজন। এইবার আপনাদের প্রশ্ন হবে যে কেন আমি গর্বিত হব, এটা আপনাদের প্রশ্ন হবে যে কেনটা যদি না বলি তাহলে আপনারা বলবেন যে আমাদের আর কারো দিকে স্যারের দৃষ্টি নেই বা স্যার আমাদের ভালোবাসে না বা আমাদের দিকে কোনো ভালো নজর নেই। এইবার কেন হবে? আমাদের অনলাইন ক্লাস যখন চালু হয় তখন আমার শোনা কথা হয়তো রং হতে পারে, যখন অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেই তখন আমাদের পুরাতন স্টুডেন্টদের মধ্য থেকে একমাত্র উত্তম দাস এবং সুরভি বিশ্বাস দেব, এই দুইজনই পুরাতন যে সংগঠন ছিল বাংলাদেশে, বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটিতে একটি বা দুটি ক্লাস করতে গেছে অফলাইনে। আমাকে কেউ না কেউ হয়তো জানিয়েছে, সঠিক কিনা আমি জানি না, আমি কিন্তু যাচাই করার সুযোগ পাইনি। তো আমার সেদিন থেকে সংকল্প যে যদি উনরা কখনো ফিরে আসেন তো ওয়েলকাম আমার এখানে, আর ফিরে আসলে উনাদেরকে কিভাবে মানে বীজ মন্ত্র দিতে হবে বা কিভাবে জ্যোতিষ হিসাবে গড়ে উঠাতে হবে সে আপ্রাণ চেষ্টা আমি করব, যাতে উনরা মনে করেন যে কোনোদিন না মনে ভাবে যে আমরা চলে গেছি, স্যার এটা জেনেছে, জানার পরেও আমরা আসছি, স্যার মনে কষ্ট নিয়ে আমাদের থেকে বরং আমাদের দূরে সরিয়ে দিছে, এটা যেন না ভাবতে পারে। বরং ওনাদের দুজনকে যদি নেওয়ার ইচ্ছা থাকে আরো আগে আমি দেওয়ার জন্য রেডি, কারণ ওনারা চলে গেছিলেন কারো কান ভারী শুনে, ওই বুধের পাশে ত্রিভুজের মতো বাইরের কান যুক্তি শুনে যে ওইখানে ভালো টিচার, অভিজ্ঞ টিচার, 20-30 বছরের অভিজ্ঞ টিচার, নদীর এপার বসি ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ওখানে যে অফলাইনে আপনারা কতটা সেই 2-4টি ক্লাসে কি শিখেছেন বা ওখানে অফলাইনে ওই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে তারা কি জ্যোতিষ হয়েছে আর আমার অনলাইনের শিক্ষার্থীরা কেমন হয়, এটাই প্রমাণ করবে যে আমার অনলাইন রাইট আছে নাকি অফলাইন রাইট আছে। এজন্য আপনাদের এই পরীক্ষার পরেও জুন আর জুলাই 2 মাস আপনাদের ক্লাস করার সুযোগ দেওয়া হবে বিনামূল্যে, মানে বিনা বেতনে। কেন দেওয়া হবে? আপনারা প্রথম ব্যাচে আমরা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বা সনাতন জ্যোতিষ আমরা যে হরোস্কোপ তৈরি না শিখে, গ্রহ স্পিড তৈরি করা না শিখে, এমনকি দশা অন্তর্দশা বের করা না শিখে আমরা কিন্তু এগিয়ে গেছি। তো এই হাতে কলমে অ্যাফিমেরিস থেকে কিভাবে বের করতে হয়, যদিও গণিত বা এই সমাধানগুলো সরাসরি ক্লাস করলে বেশি ভালো হয়, তথাপিও
আমি ক্লাস নিয়ে কিভাবে আপনাদের এই হ্যাপি ম্যারেজ থেকে লগ্ন স্ফুট বের করা হয়, রাশি স্ফুট বা সমস্ত গ্রহের স্ফুট বের করা হয়, কিভাবে তার দশা অন্তর্দশা বের করা হয়, এগুলোর মানে ক্লাস যে নিব প্রথম থেকে, সেই ক্লাসে নেওয়া পর্যন্ত সেই ক্লাসগুলো 2 মাস লাগবে, মানে 8টা ক্লাস লাগবে। এই 8টা ক্লাস আপনাদের বিনা বেতনে করার সুযোগ আমি দিব। এই হচ্ছে মূল কারণ যে যদি উত্তম দাস সত্যি সত্যি ওখানে যেয়ে থাকে আর সুরভি বিশ্বাস দেব যদি ওই প্রতিষ্ঠানে যেয়ে থাকেন, তবেই আমার করুণা বেশি পাবেন এবং আমার তরফ থেকে বেশি পাবেন। এখন যদি উনারা প্রমাণ দিতে পারেন যে হ্যাঁ আমরা গেছিলাম, তাহলে আমার কাছ থেকে কি পাবে তা বলে বোঝাতে পারবো না যে কি পাবে, এটা আমি এখান থেকে বলবো না। যখন স্যার ওখানে গিয়েছিলাম স্যার, দেখার জন্য গেছিলাম স্যার, ওদের প্রতিষ্ঠানটা দেখার জন্য গেছিলাম স্যার। আচ্ছা, কোন ক্লাস করেছিলেন? স্যার 2টা মনে ক্লাস করেছিলাম। তাহলে আপনি পাবেন, কিন্তু ক্লাস না করলে আপনি পেতেন না। ক্লাস যদি না করেন তাহলে আমি আপনাকে কিছু দিতাম না। ক্লাস যেহেতু করেছেন, আপনি আমার কাছ থেকে পার্সোনাল কিছু পাবেন। যদি সম্ভব হয়, আপনি যদি সময় করতে পারেন, তাহলে আমি যখন ঢাকায় থাকি আপনার জন্য মানে 5 মাসে 5 দিন সময় দেওয়া হবে আপনাকে। ধন্যবাদ স্যার, আমার পাশে থাকার জন্য, এবং ফাঁকে ফাঁকে যতটুকু পারি আমি আপনাকে দিব। থ্যাংক ইউ স্যার। এবং সুরভি বিশ্বাস দেবও যদি ওখানে ক্লাস করে থাকে তাহলে উনি পাবে, যদি উনি বলেন যে হ্যাঁ আমি ক্লাস করেছি ওখানে, আর তাহলে উনিও পাবেন। অর্থাৎ এই জন্য আপনারা দুইজন আমার সব থেকে বেশি প্রিয়, কারণ আপনারা ওখানে চলে গেছিলেন, সেখান থেকে আসছেন। এই এবং আরো এই জন্য প্রিয় যে ওখানে কিন্তু সাইদ নামে একটা ছেলে ওখানে রয়ে গেছে, তারপরে হচ্ছে আরেকজন কে যেন গেছিল, সে রয়ে গেছে, 2 জন রয়ে গেছে। তো এই 2 জন, হ্যাঁ মামুন হ্যাঁ, মামুন এবং শাহেদ, এরা 2 জন কি জ্যোতিষ হয় ওখান থেকে শিখে, আর আপনারা আমার শিক্ষার্থীরা অনলাইনে শিখে কি হয়, এইটা নিয়ে তারপরে বোঝা হবে। যে এই জন্য হচ্ছে আমার লড়াই, যে এই 2 জন বেশি পাবে, আপনারাও যে পাবেন না তা নয়। ওই যে সর্বশেষ বললাম যে অফলাইনে ওই প্রতিষ্ঠান থেকে 20 বছর ধরে মানুষ কি শিখছে, আর আমার প্রতিষ্ঠান থেকে অনলাইনে শিখে আপনারা কি করলেন, এ পর্যন্ত আমি সঙ্গে আছি। 64 জেলায় 64 জন অস্ত্র চাই। ঠিক আছে, এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। এই জন্য পরীক্ষার সাবজেক্ট বাড়ালে বা পরীক্ষার বাড়লে, অবশ্যই পরীক্ষার সাবজেক্ট বাড়লে আপনাদের তো আলোচনা করে দিব, আমরা সেই সাজেশনে আলোচনা করে দিব না, করে দিলে তো আপনারা সহজ হয়ে গেল। 2টি দিন একটু পরিশ্রম করবেন, 2টি দিন পরিশ্রম করবেন। তারপরে এই যে 2 মাস ক্লাস করার জন্য আমি যে সুযোগ দিব, কারণ আপনাদের যে অংশটুকু বাকি রয়েছে ওই অংশটুকু শেখার জন্য। তারপরে তো সারা জীবন থাকবে। আর এরপরে হায়ার ডিপ্লোমায় আমি টার্গেট নিয়েছি যে আমরা একটা সিদ্ধান্তে উপনীত এর মধ্যে হয়েই গেছি যে আমরা স্যাররা সবাই মিলে থাকবো, মানে স্যাররা সবাই থাকবেন, আমি থাকবো ছাত্র হিসেবে প্রশ্নকর্তা। টিভিতে যেমন আপনারা টক শো দেখেছেন না, যে যেহেতু আমার তো আর কোনো সাবজেক্ট নেই, স্যাররা আছেন সব সাজানো, স্যাররা ক্লাস নেবেন, আমি হচ্ছে প্রশ্ন করব। এইবার প্রশ্নের মাধ্যমে আমরা টকশো করব, আপনারা তার মাধ্যমে শিখবেন। দেখুন 27টা নক্ষত্রের 27টা যোগ, 27টা করণ, এই যে 27টা নক্ষত্রের 27টা যোগ, এই যোগ যেমন আমরা বুধাদিত্য যোগ, গজকেশরী যোগ, বা ধরুন এই যে গুরুচণ্ডালী দোষ যোগ, মাঙ্গলিক দোষ, বা এই যে যেগুলো আমরা জানি, এরকম 27টা নক্ষত্রের 27টি যোগ। তো যোগ আর যোগ মানে দোষ এবং যোগ, এগুলো একেবারে মানে সহজ জিনিস নয়। এগুলো যখন আমরা দিব তখন বুঝতে পারবেন যে অফলাইনে কি শিখেছে। আমরা যখন ইন্ডিয়াতে গেছি, মানে ইন্ডিয়াতে যখন প্রথম আমরা শিখেছি, রবিবারের দিন ক্লাস হতো, বুঝলেন তো। আমি থাকতাম ক্যান্টনমেন্ট, দমদম ক্যান্টনমেন্ট, আর ক্লাস হতো হচ্ছে রামকৃষ্ণ শাস্ত্রীর বৃন্দাবন মল্লিক ফার্স্ট লেন, মানে ফার্স্ট লেনের পরে 8 নাম্বার আশুতোষ শীল লেন, 8 নাম্বার আশুতোষ শীল লেনে হচ্ছে বিশ্ব জ্যোতিষ বিদ্যাপীঠ, ওখানে ক্লাস হতো। তো রবিবারে ক্লাস হতো, ক্লাস ইন্ডিয়ানরা সাধারণত 10টার আগে ঘুম থেকে ওঠেন না। এইবার 11টায় যে ক্লাস শুরু,
বেলা 11টায় আমরা যেতাম, ক্লাস শেষ 2টোয়। তাহলে 11টায় যাওয়ার পরে আমাদের স্যাররা কিন্তু ওই এক ক্লাসের মধ্যে 3 বা 4 বারও চা খেতেন। ক্লাস নিতেন আধা ঘন্টা, ইন্ডিয়ান মানুষ, ওই মাটির ভাড়ে এতটুকু করে চা, ও যে কি তৃপ্তি তার বলে বোঝানো যাবে না। 3-4 বার চা খাওয়ার জন্য যেত। এমনও দিন আছে যে 3-4 স্যার এসে গল্প করতে করতে আমরা বৃষ্টিতে ভিজে বা রোদ্রে কষ্ট করে গেছি, ট্রেনে চড়ে সেখান থেকে পায়ে হেঁটে, মানে আগে লোকাল ট্রেনে যেতে হয়েছে, সেখান থেকে দমদম যে মেট্রো ট্রেনে যেতে হয়েছে, মেট্রো ট্রেনে যে এমজি রোডে নেমে সেখান থেকে পায়ে হেঁটে যেতে হয়েছে, পায়ে হেঁটে যেতে হয়েছে প্রায় 1 কিলোমিটার, যে তারপরে হাজির হয়ে সারা দিনে দেখা গেল একটি ক্লাসও আমরা পেলাম না, শূন্য হাতে শূন্য পকেট নিয়ে চলে আসলাম আবার নাচতে নাচতে জ্যোতিষ শিখতে গেছি। আর আপনারা কিন্তু ঘরে বসে মোবাইলটা অন করে আপনারা কি শিখছেন, ওখানকার থেকেও আরো বেশি শিখেন কিনা সেটাও কিন্তু এক সময় জরিপ হবে। এটাও কিন্তু আমরা ওখানেও ব্যালেন্স তৈরি করব, যে দাঁড়িপাল্লায় দিব যে এই বিশ্ব জ্যোতিষ বিদ্যাপীঠ থেকে জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ সম্রাট, এই যে এক একটা ডিগ্রি নিয়ে বা পাশ করে আসছেন, তানরা কেমন আছে আর তানরা কতটা জানেন, আর তানাদের থেকে আমাদের প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী আছে ইনরা কতটা জানেন বা ইনাদের কতটা দিতে পেরেছি, এটা কিন্তু আমরা তখন দাঁড়িপাল্লা ধরবো, ধরে তারপর মাপ। চ্যালেঞ্জ কিন্তু আমার শুধু এই একটি প্রতিষ্ঠান নিয়ে নয়, বিশ্বের সব থেকে বড় প্রতিষ্ঠান যেটি, তা নিয়েও কিন্তু চ্যালেঞ্জ আছে। কিন্তু ঈশ্বর বাঁচায় আর কয়দিন রাখবে জানি না। তবে 64 জন তৈরি হওয়া পর্যন্ত মরবো না। মানে চিত্রগুপ্তকে বলেছি খাতার থেকে নাম একটু পিছায় দাও, তো রাজি হয়নি। রাজি না হলে খাতার মাঝখান থেকে এক সিঁড়ি পিছনে নিয়ে সেলাই করে দিয়েছি, ওই সিটি ছিল আমার নাম। এবার এক দৃষ্টে কাগজ খাতার পিছনে দিয়ে দিয়েছি, মানে নাম পিছনে পড়ে গেছে। তাড়াতাড়ি মরবো না, বুঝলেন উত্তম বাবু? উত্তম দাস নেই মনে হয় লাইন। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। চিত্রগুপ্ত তো জন্ম মৃত্যু লেখে, মানে কবে মারা যাবো এটা চিত্রগুপ্ত লেখে যমরাজের কাছে দেয়। তা চিত্রগুপ্তর খাতার থেকে, এই খাতার মাঝখান থেকে আমার নাম যেখানে লেখা ছিল ওইখান থেকে প্রায় 5000 লোকের নাম এইভাবে টেনে ছিঁড়ে ওই অংশকে পিছনে নিয়ে তুলে দিছি, যে যাতে 64 জেলায় 64 জন আপনার এবং সুরভি বিশ্বাস দেবের মতো যদি তৈরি না হয় ততদিন আমি যাতে না হই। বুঝলেন? তো আপনাদের প্রচেষ্টাই কিন্তু আমাদের আগ্রহান্বিত করবে, আপনাদের ভয় পেলে চলবে না, আপনাদের আরো প্রচেষ্টা বাড়াতে হবে, আরো ধৈর্যশীল হতে হবে, আরো বেশি মানে একাগ্র চিত্তে এই শাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা করতে হবে। ধরুন আপনারা এখান থেকে পাঠ করে বেরিয়ে গেলেন, যে এর লেখাপড়া শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। যখন বুঝবেন যে একটি বাচ্চার পুষ্টি করতে দিচ্ছে, ঠিকুজি করতে দিচ্ছে, তখন দেখবেন যে কত বইয়ের প্রয়োজন, না দেখলেই যেন আর লিখতে পারছি না, অর্থাৎ এর শিকার কিন্তু শেষ নেই। তো আজীবন ছাত্র থাকতে হবে, জ্যোতিষশাস্ত্র শেখা মানে আজীবন ছাত্র। আর তাছাড়া বিদ্যাসাগর তো বলেছেন, বিদ্যাসাগর না রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরই বলেছেন মনে হয় সম্ভবত, কারণ নকল করা লোক তো দেখেছেন ভুলে যায় কিভাবে, যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবাই আমরা ছাত্র। কে বলেছে? বিদ্যাসাগর বলেছে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, দেখছেন আমি ভুলে গেছি। যাই হোক, আজকের ক্লাসে পর্যন্ত সমাপ্ত করি। তার ভিতর বাবুল কুমার দেবনাথ আপনার পাশে কে? কি আঙ্কেল নাকি? দোকানে থাকে, দোকানে থাকে স্যার, আমার দোকানে থাকে। ও আচ্ছা আচ্ছা, যাও, তারপরেও আঙ্কেল ভালো, তো খুব সুন্দর। তো আপনারা সবাই ভালো থাকুন। আজকের ক্লাসে এই পর্যন্তই। গৌতম বাবু কিছু মনে নিও না, এবং ধরেন সুরভি বিশ্বাস হয়তো ভুল বুঝতে পারেন, তো ভুল বোঝার কারণ নেই। প্রকৃত পক্ষে যেটা বলেছি এটা মনের কথা, তা না হলে আমি ক্লাসে বলতাম না। এটা পার্সোনাল হয়তো আপনাদের ফোন করে বলতাম, তা বলি আমি ক্লাসে যেহেতু বলেছি, এটা মিডিয়ায় যেহেতু যাবে, এটা আমার মনের কথা, হৃদয়ের কথা, এটা আপনারা পাবেন অবশ্যম্ভাবী। সারা জীবন আপনারা নক করে দেখেন, যে কোনো সময় এর জন্য আমি আছি, যতদিন আমি বেঁচে আছি। তো আপনারা ভালো থাকুন। শুভ সন্ধ্যা। এই পর্যন্ত সমাপ্ত করছি। শুভ নমস্কার।